সম্মানিত সুধী এবং বরিশাল ডিবেট স্টেশনের যারা ফেসবুক পেজের ভিউয়ার রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটি সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি যখন হচ্ছে আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এবং এমন একটি সময় আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ঠিক যখন হচ্ছে আমাদের সরকার চিন্তা করছে যে আমরা সীমিত আকারে লকডাউন তুলে আমরা দেশের উৎপাদনের দিকে যাব, অর্থনীতির চাকা আমরা সচল করব এবং প্রত্যেকটি দপ্তরে যাতে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা আহ, আমাদের উৎপাদন প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করতে পারি সবাই এবং দেশের অর্থনীতির সেই যে চলমান একটি প্রক্রিয়া ছিল সেটিতে আমরা সামিল হতে পারি। এই বাস্তবতায় এই করোনাকালীন সময়ে কেমন চাই করোনা সময়ের বাজেট, আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান খান, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সরকারি বজুবন কলেজ বরিশাল। এবং আমাদের সাথে আরো উপস্থিত থাকছেন মোহাম্মদ আজমল হোসেন, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বরিশাল ডিবেট স্টেশনে আজকের এই ভিডিও প্রথম পর্ব 5-এ। ধন্যবাদ স্যার, আমরা এমন একটি সময় স্যার আমরা মুখোমুখি হয়েছি, বাংলাদেশ সরকার যখন বাজেট ঘোষণা করবেন জুন মাসের 2020-21 অর্থ বছরের, ঠিক তার প্রাককালে আমরা স্যার এই আলোচনাগুলো করব কেমন চাই করোনা সময়ের বাজেট। এবং আমরা ছাড়া আজকে এই করোনার বাস্তবতা মহামারীতে আমরা দেখছি যে আমাদের অর্থনীতি আমাদের না, বিশ্বের অর্থনীতি কতটা পিছিয়ে পড়েছে, কতটা স্থবির অবস্থায় রয়েছে, তার বাইরে বাংলাদেশও নয়। এবং আমাদেরকে সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এবং আজকে আমাদের সময় এসেছে এই বাজেট পর্বে আমরা কোন খাতে কতটুকু বরাদ্দ রাখবো, সেই বরাদ্দটি কি আসলে সেই গতানুগতিক ধারায় থাকবে নাকি আমরা একটি ভিন্ন মাত্রার একটি বাজেটের দিকে স্যার আমরা যাব। আমি শুরুতেই চলে যাচ্ছি মোহাম্মদ আজমল হোসেন স্যার, আপনার কাছে আলোচনার। ধন্যবাদ শুভ। আলোচনার শুরুতেই আমরা একটা বিষয় একটু বলে নিতে চাই আমি, সেটা হচ্ছে এই যে আমাদের এই আলোচনাটা আসলে একটি একাডেমিক আলোচনা। কারণ আমরা যে দুজন আজকে এই স্টুডিওতে আছি, এই আলোচনায় আছি, আমরা দুজনেই প্রজাতন্ত্রের কর্মচারী। সেই হিসেবে সরকারের বাজেট হচ্ছে এক বছরের যে আয় ব্যয়ের যে হিসাব, সম্ভাব্য আয় এবং পরিকল্পিত ব্যয়ের যে হিসাব, সেই হিসাব এবং সেক্ষেত্রে সরকার কোথায় এমফেসিস দিবে, কোথায় দিবে না, কোথায় কি পরিমাণ বরাদ্দ থাকবে ব্যয়ের ক্ষেত্রে, কোথায় কোন কোন জায়গা থেকে আয় করা হবে, এ সমস্ত বিষয়ের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। এর জন্য সরকারের বিশেষজ্ঞ প্যানেল আছে, তারাই নির্ধারণ করবে। আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে আমাদের দায়িত্ব হবে সরকারের সেই কর্মসূচিকে বাস্তবায়ন করা। তো আমরা সুতরাং কেমন বাজেট আমরা চাই করোনা পিরিয়ডে, আমরা সাধারণভাবে কোনো অর্থনীতিবিদ হিসেবে মতামতও আমরা দিব না, জনগণের অংশ হিসেবে কিরকম বাজেট চাই সেই বিষয়ে আমরা আসলে কথা বলবো না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা একাডেমিক ডিসকাশন, যেটার ভেতর দিয়ে এই সময় আমাদের যারা নবীন ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ, তারা যাতে ওই উপকারটা পেতে পারে যে এরকম একটি পরিস্থিতিতে কিরকম বাজেট হতে পারে। অর্থাৎ এটি স্রেফ একটি একাডেমিক আলোচনা, এর ভেতর দিয়ে হচ্ছে আমরা একটু অনুধাবন করতে পারবো যে এই সময়টার বাজেট কেমন। অর্থাৎ আমাদের এক্ষেত্রে এক ধরনের প্রিডিকশনও থাকবে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের এরকম একটি জনবাদ বান্ধব সরকার, একটি সংবেদনশীল সরকার জনগণের কল্যাণের কথা চিন্তা করে বর্তমান বাস্তবতা বিবেচনা করে কিরকম একটি বাজেট দিতে যাচ্ছে, সেই বিষয়ে আমাদের একটা প্রত্যাশার জায়গা বা এক ধরনের প্রিডিকশন, এই নিয়ে আমরা কথাবার্তা বলবো। ইনফ্যাক্ট আমরা কিন্তু আসলে এখানে নির্দিষ্টভাবে কোনো প্রকার মতামত দেয়া, নির্দিষ্টভাবে কোনো প্রকার পরামর্শ দেওয়ার কাজটা আমাদের না আসলে। যাই হোক, আমি ধন্যবাদ। আমি আলোচনার শুরুতেই তাহলে একটু বলে নেই যে আমাদের ছাত্রছাত্রীরা, সাধারণভাবে অর্থনীতি ছাত্রছাত্রী, এগুলো আমরা ক্লাসেই পড়াই এবং বলে থাকি। সাধারণ মানুষরাও মোটামুটি জানেন যে বাজেট ব্যাপারটা হচ্ছে একটি দেশের আগামী এক বছরের সম্ভাব্য আয়, কোন কোন খাত থেকে আয় আসতে পারে এবং পরিকল্পিত ব্যয় কোন কোন খাতে ব্যয় করা হবে। এবং সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে বাজেটের ক্ষেত্রে ব্যয়টিকে আগেই নির্ধারণ করা হয়, ব্যয়কে ঠিক করা হয় যে কোন কোন খাতকে গুরুত্ব দিতে হবে, কোন খাতে কতটুকু গুরুত্ব দিতে হবে, কোন খাতে কি পরিমাণ বরাদ্দ দিতে হবে। সেইটার প্রেক্ষিতে সরকার আয়ের খাতগুলোকে নির্ধারণ করে
যে কোন কোন জায়গা থেকে কি পরিমাণ আয় আসতে পারে, অর্থাৎ দেশের অভ্যন্তর থেকে কি পরিমাণ আয় আসবে, দেশের বাইরে থেকে কি পরিমাণ আয় আসবে, সেই আয়গুলো সরকার হিসাব করে তার ভিত্তিতে করে থাকেন আর কি। তো সেক্ষেত্রে বাজেট তো সাধারণভাবে আমরা বলেই থাকি যে যদি আমরা ভিত্তি ধরি যে আয় ব্যয়ের হিসাবটা যে বাজেটের ক্ষেত্রে কয় প্রকার হতে পারে, আয় ব্যয়ের ভিত্তিতে আমরা বললে বাজেট হতে পারে হচ্ছে সুষম বাজেট, একটা অসম বাজেট। সুষম বাজেট তো আমরা জানি যে যেখানে আয় এবং ব্যয়, সরকারের সম্ভাব্য আয় এবং পরিকল্পিত ব্যয় দুটি সমান হয়, সেই অবস্থাটা হচ্ছে সুষম বাজেট। অসম বাজেট হচ্ছে যে বাজেটের ক্ষেত্রে আয় ব্যয়ের পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ এই পার্থক্য দুই রকম হতে পারে। একরকম হচ্ছে উদ্বৃত্ত, একরকম হতে পারে ঘাটতি। যদি উদ্বৃত্ত বাজেট মানে হচ্ছে সরকারের ব্যয়ের তুলনায় আয় বেশি, সেক্ষেত্রে উদ্বৃত্ত বাজেট হয়। ঘাটতি বাজেট হতে হলে ঠিক উল্টাটা, অর্থাৎ ব্যয় বেশি আয় কম। এই একটি। আবার যদি ব্যয়ের খাত বিবেচনা করে আমরা বাজেটকে বিভক্ত করি, তাহলে আমরা দুই ধরনের বাজেটের কথা বলি। একটি হচ্ছে রাজস্ব বাজেট, আর একটা হচ্ছে উন্নয়ন বাজেট। রাজস্ব বাজেট যেটা, সেটাকে অনুন্নয়ন বাজেটও বলা হয়ে থাকে। এই রাজস্ব বাজেটের অংশটা হচ্ছে যে অংশটা সরকারের জন্য বাধ্যতামূলকভাবে যে ব্যয়টা করতে হয়, অর্থাৎ দেশ রক্ষা, শান্তি শৃঙ্খলা এবং প্রশাসন পরিচালনা, এই সংক্রান্ত বাধ্যতামূলক ব্যয় যেটা প্রতি বছর পৌনঃপুনিক করতে হয় সরকারকে, সেইটি হচ্ছে আমাদের রাজস্ব ব্যয় বা অনুন্নয়ন ব্যয়। আর উন্নয়ন ব্যয় হচ্ছে সেই সমস্ত ব্যয় যে জায়গাগুলো হচ্ছে দেশের অবকাঠামো থেকে শুরু করে দেশের অর্থনীতির চাকাকে আরো সচল করার জন্য যে সমস্ত ক্ষেত্রে ব্যয় করা হয়, এবং এটা প্রকল্প ভিত্তিক ব্যয়। এবং এই ব্যয়টি সব প্রতি বছর যে থাকবে এমন নয়, প্রতি বছর সমান একই খাতে একরকম সমানভাবে থাকবে না, এবং একটি প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে ওই উন্নয়ন ব্যয়টিও বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সাধারণভাবে। আর আমরা যদি বলি যে তা বাজেটের প্রয়োজনটা কি, বাজেট কেন প্রণয়ন করে? বাজেট তো আসলে হচ্ছে একটি দেশের অর্থনীতির প্রাণ। এক বছরের, যদিও আমরা এটাই এক বছরের একটি পরিকল্পনা, আয় ব্যয়ের পরিকল্পনা, কিন্তু লং রানেও কতগুলো চিন্তা থাকে যে একটি দেশ আগামী 10 বছরে কোথায় যাবে, 20 বছরে কোথায় যাবে। সেইটারই একটি ধারাবাহিক ছোট ছোট পার্ট হচ্ছে প্রতি বছর সে খরচ করছে, যে আমি আজকে আমার অবকাঠামো এইখানে দেখছি, 10 বছর পর কোথায় দেখতে চাচ্ছি, তাহলে এই বছর আমি কোথায় কোথায় বিনিয়োগ করব, কতটুকু বিনিয়োগ করব, বা অনুন্নয়ন ব্যয়ের ক্ষেত্রেও সেই হিসেবগুলো আছে। তো ফলে এই তারপরে হলো যে একটি অর্থনীতির যে সার্বিক বিষয়গুলো, কর্মসংস্থান কতটা হবে, উৎপাদন কতটা হবে, আয় কিভাবে বাড়বে, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণে থাকবে, মুদ্রা বাজার, মূলধন বাজার সবগুলোকে কিভাবে হলো যে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এই সমস্ত কিছু হচ্ছে বাজেটকে কেন্দ্র করে হয়। সুতরাং বাজেট যখন করা হয় তখন যে অর্থনীতির মূল উপাদানগুলোকে যথাযথভাবে যাতে রান করে সেটাকে চিন্তা করেই সরকার বাজেট দিয়ে থাকে। আর বাজেটের কথা যদি বলি, যে আমাদের দেশে বাজেট তো 1972-73 সালে যে প্রথমে শুরু হলো, এবং এই 1972-73 সালের বাজেট একেবারে ছোট একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিতে, তখন আমাদের সামর্থ্য অনেক কম ছিল, আয় অনেক কম ছিল, এবং ব্যয়ও সেই অনুযায়ী। আমাদের সেই সময়ের বাজেট ছিল হচ্ছে মাত্র 786 কোটি টাকার বাজেট। 786 কোটি টাকার বাজেট, আজকে ভাবতে অবাক লাগবে যে 2019-20 সালের বাজেট সেটা এসে পৌঁছেছে, যেটা 786 কোটি টাকার বাজেট, সেটা গত বছর সর্বশেষ ছিল হচ্ছে 5,23,190 কোটি টাকা। এতটা আমাদের বেড়েছে আমাদের যে 786 কোটি টাকার বাজেট। এইটা পরে আমরা যদি দেখি যে 1972-73, এবং এইটাই ধারাবাহিকভাবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পিরিয়ডে, আমি আওয়ামী লীগ সরকারের অগ্রগতিটাই আমি দেখি যে বাজেটের ক্ষেত্রে কতকাল এখানে সেই জায়গাগুলো আমি একটু বলছি। যে 1973, 75-76 সালে যে এই বাজেটটা, যেটা 786 কোটি টাকা ছিল 72-73-এ, সেটা হলো 1549 কোটি টাকা। এবং এরপরে 96-97 সালে, পরবর্তীতে মাঝখানে তো অনেক বছর গেছে, 96-97 সালে সেই বাজেটটা হচ্ছে 24,603 কোটি টাকা। এবং এইটা 1 লক্ষ কোটি টাকা পার হয়েছে 2009-10 সালে। 2009-10 সালের 11ই জুন আবুল মাল আব্দুল মোহিত, তৎকালীন অর্থমন্ত্রী, উনি যে বাজেটটা দিয়েছিলেন সেটা ছিল 1,13,170 কোটি টাকা। আর ঠিক গত বছর, আগের বছর 18-19 সালে বাজেট ছিল হচ্ছে 4,63,573 কোটি টাকা। এবং আগেই বললাম যে সর্বশেষ যে আমাদের বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, উনি গতবার যে প্রথম বাজেট, ওনার অর্থমন্ত্রী অবস্থায় প্রথম বাজেট যেটা দিয়েছিলেন, সেটা
23,190 কোটি টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং সেই দিক থেকে আমরা বলতে পারি যে এবার একটি বিশেষ পরিস্থিতি সরকার বাজেট দিতে যাচ্ছে। এই বাজেটে আমাদের প্রতি বছরই বাজেট ঘাটতি থাকে। আমি যেটা আগে আলোচনায় বলেছিলাম যে আমাদের একটি উন্নয়নশীল দেশে সাধারণত ঘাটতি বাজেট খারাপ কিছু নয়। অবকাঠামোগত উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য, অর্থনীতির চাকা সচল রাখার জন্য ঘাটতি বাজেট থাকে এবং আমাদের দেশে গত বছর বাজেট ঘাটতি 5% মতো বাজেট ঘাটতি ছিল। অর্থাৎ গত বছরে আমাদের যে ব্যয় যে 5,23,000 কোটি টাকা বললাম, আর সরকারের যে অনুদান সহ সম্ভাব্য আয় ছিল 3,77,810 কোটি টাকা। অর্থাৎ বাজেট ঘাটতি ছিল 1,45,380 কোটি টাকার, মানে 5% জিডিপির ঘাটতি ছিল। এবং এই 5% জিডিপি ঘাটতি এটি কোনো খারাপ অবস্থা অর্থনীতিবিদরা বলেন না, এটি হচ্ছে গ্রহণযোগ্য একটি উন্নয়নশীল দ্রুত উন্নয়নকামী একটি দেশের জন্য। আর করোনা সময় আমাদের বাজেটটি কিরকম হতে যাচ্ছে সেই বিষয়টাতে আমরা পরে আরো আলোচনায় আসবো। জি স্যার, আমরা শুরুতেই স্যার একটু মুখবন্ধ স্যার আপনার কাছ থেকে নিয়ে নিলাম স্যার, যে কিভাবে আসলে হচ্ছে গিয়ে যে একটা বাংলাদেশের যে বাজেটের প্রেক্ষাপট স্বাধীনতার পর থেকে স্যার একেবারে এবং বর্তমান সময়ে সরকার তাদের দেশ শাসন আমলে যে 3বার 4বার এই সময়টাতে স্যার তুলনামূলক একটি জায়গা স্যার নিয়ে এসছেন। এবং স্যার আরেকটি বিষয় উঠেছে যে আমাদের যে উন্নয়ন ব্যয় এবং হচ্ছে যে আমাদের দেশে অনেকগুলো মেগা প্রজেক্ট চলমান রয়েছে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মানে আমাদের হচ্ছে পদ্মা সেতু, সেটি হচ্ছে কিন্তু আমাদের একটি স্বপ্ন। এরকম তারপর মেট্রো রেল রয়েছে ঢাকা সিটিতে, এরকম অনেক মেগা প্রজেক্ট চলমান। ঠিক সেই মুহূর্তে হচ্ছে যে আমাদের এই করোনার থাবা আমরা হচ্ছে যে সর্বগ্রাসী ভাবে আমরা হচ্ছে এটার সাথে যুদ্ধ করে যাচ্ছি। এটাও আমাদের একটি যুদ্ধ এবং সেই যুদ্ধকে আমরা জয় করবো এবং তারই মাঝখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি একটু শ্রদ্ধেয় আখতারুজ্জামান খান স্যারের কাছে জানতে চাইবো যে এই শুরুর দিকটা স্যার, আগামী মাসে জুন মাসে সরকার বাজেট দিবে এবং হচ্ছে যে এই সময়টাতে হচ্ছে আমাদের সরকার কি ভাবছে বা কি ধরনের বাজেট স্যার আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি জনাব মোহাম্মদ আজমল হোসেন, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, আমার সহ আলোচক। তাকে স্বাগত এবং অভিনন্দন। আর শুভ, তোমাকেও ধন্যবাদ। আর এই মুহূর্তে এই আলোচনায় দাঁড়িয়ে একজন মানুষ হিসেবে সারা পৃথিবীতে আজকে যে সব মানুষ কোভিড-19 পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার মুক্তি কামনা করছি। আর যারা আক্রান্ত আছেন তাদের অতি দ্রুততা সুস্থতা কামনা করছি এবং সেই পরিবারগুলো, যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অত্যন্ত সংখ্যার বিচারে এক একজন চলে যায়, সংখ্যা প্রতিনিয়ত বেড়ে যায়, কিন্তু এক একটি সংখ্যা আমার কাছে যখন সংখ্যা হয়ে দাঁড়ায়, পরিসংখ্যানবিদের কাছে সংখ্যা হয়ে দাঁড়ায়, কিন্তু তার পরিবারের জন্য একটা পৃথিবী চলে যায়। তো সুতরাং এই যে চলে যাওয়ার এই যে উপাখ্যান শুরু হয়েছে পৃথিবীতে, আমাদের এই উপাখ্যানের মধ্য দিয়ে অর্থনৈতিক কার্যক্রমের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, যেটা আগামী 1 বছরে বাংলাদেশের অর্থনৈতিক পরিক্রমাকে সাজাবে, গোছাবে, বিন্যাস করবে, সেই প্রক্রিয়াটা, দ্যাট ইজ বাজেট প্রক্রিয়াটা শুরু হতে যাচ্ছে। আগামী মাসে বাজেট অধিবেশন শুরু হবে বাংলাদেশে আগামী, এবং সেখানে 2020-21 সালের বাজেট উপস্থাপিত হবে এবং তারপর 30-এ মানে এই জুন মাসের মধ্যেই সেটা পাস হবে আগামী অর্থ বছরের জন্য। বাস্তবতাটা কি, আমি প্রথমে একটু সাংবিধানিক কমিটমেন্ট কথা আমি বলছি। সেটা হলো এই যে বাজেট শব্দটি, যে কথা ওই তাত্ত্বিকভাবে কিছু কথা আমাদের স্যার বলে গেছেন, ওইটারই একটি ধারাবাহিক আমি প্রলম্বিত করে 2-1টি কথা বলবো। সেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মধ্যে সবচেয়ে চমৎকৃত যে ধারণাটি, সেটা হচ্ছে যে বাজেট শব্দটি নেই। আমাদের জনজীবনের সাথে এই শব্দটি এত ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সংবিধানে বাজেট শব্দটি কোথায় নেই। সংবিধানের 87 নং ধারায় এটাকে বলা হয়েছে যে প্রতি বছর একটি বার্ষিক আর্থিক বিবৃতি উপস্থাপিত হবে, দ্যাট ইজ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি আমরা ইন জেনারেলি প্র্যাকটিসে আমাদের চর্চাতে এটা বাজেট আকারে আমরা বলি। এটা হলো 87 নং ধারা সংবিধানের। এবং এই যে উপস্থাপিত হবে 1 বছরের, যেটা আজমল স্যার বললেন যে সম্ভাব্য আয় এবং প্রাক্কলিত ব্যয়,
হ্যাঁ, এই যে একটা পরিকল্পনা, বাজেট হচ্ছে এক বছরের একটি আর্থিক পরিকল্পনা, একটা ফিনান্সিয়াল। একটা বাজেটের মধ্যে কি থাকে আমাদের এই কথাগুলো বলেই কিন্তু কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। একটা বাজেটের তিনটা বেসিক কম্পোনেন্ট থাকে। একটা বাজেটের কতগুলো অবজেক্টিভ থাকে, কতগুলো লক্ষ্য উদ্দেশ্য থাকে, এবং একটা বাজেটের মধ্যে একটা টাইম ফ্রেম থাকে। আমরা সেটা জানি যে বাংলাদেশের টাইম ফ্রেমটা হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন পরবর্তী বছরের একটা টাইম ফ্রেম, কতগুলো অবজেক্টিভ থাকে। আর আর যেটা থাকে ইম্পর্টেন্টলি সেটা হলো রিসোর্স অ্যালোকেশন থাকে, যে আমি এই টাইম ফ্রেমের মধ্যে এই ব্যয় বরাদ্দ করব এই আয়ের প্রেক্ষিতে। তাহলে এই তিনটা বেসিক কম্পোনেন্ট, আমি যদি একটা ব্যক্তিগত পরিকল্পনা বা ব্যক্তিগত একটা বাজেটও করে থাকি, তাহলে কিন্তু বেসিক এই তিনটি জিনিসকে ঘিরেই কিন্তু বাজেট আবর্তিত হয়। তো ওই রিসোর্সের ক্ষেত্রেই কিন্তু বেশি কথাগুলো এসে যায়, যে কি রিসোর্স হবে, কিভাবে হবে, যেটা আজমল স্যার বললেন যে আয় এবং ব্যয়, আমরা কোত্থেকে আয় করব এবং কিভাবে ব্যয় করব। তুমি যে কথাটি বললে যে কোন খাতে কিভাবে বরাদ্দ হবে, এই বাস্তবতাটা হচ্ছে করোনা বাস্তবতা। এই করোনা বাস্তবতার আগেই বাংলাদেশের সংবিধান ঘোষণা করে এইভাবে যে সংবিধানের 19(1) ধারায় আছে, 19(2) ধারায়, যে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র উন্নয়নের সমান স্তর অর্জন করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমি এই কনটেক্সটে যদি বাজেটকে অ্যানালাইসিস করি, যে মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করবে, বন্টন নিশ্চিত করবে, এবং প্রজাতন্ত্রের ভেতরে যে উন্নয়নের অসম স্তর আছে সেইটাকে সমান স্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এই যে একটা সাংবিধানিক অবজেক্টিভ, এইগুলো যে অবজেক্টিভ গুলো আছে, এগুলো সার্বিকভাবে জনগণের জীবনযাত্রার মানকে ঘিরেই কিন্তু বাজেটটা আবর্তিত হয়। এই কন্টেক্সট গুলো যদি আমরা রেখে দেই মাথার মধ্যে, এবং এখানে আমরা যেটা বলবো যে এটা হচ্ছে 1 ইয়ার প্ল্যানিংটা, 20-21 বছর, 2020 এবং 21 অর্থ বছর। ইম্পর্টেন্ট একটি তথ্য যোগ করছি, যে এই যে বছরে এখন আমরা বসে আছি, এই বছরটি হলো 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বশেষ বছর। দিস ইজ দ্য টার্মিনাল ইয়ার। আমরা এই টার্মিনাল ইয়ার দিয়ে আগামী 1 জুলাইয়ে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে ঢুকবো। যদি করোনা যদি না থাকতো, তাহলে যে তথ্যটি আজমল স্যার দিলেন, যে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, যে আমরা যে জায়গাতে পৌঁছে গিয়েছিলাম, যেতে চাচ্ছি, যে 5,23,190 কোটি টাকার যে বাজেট, এই আমাদের স্বপ্নটা আরো বড় হতো এই বাজেটটার মাধ্যমে। মানে আগামী অর্থ বছর, যেহেতু 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বাজেট। এখন আসুন যে কোন বাস্তবতায় আগামী বাজেটটি ঘোষিত হতে যাচ্ছে। এই বাস্তবতায় সারা পৃথিবীতে প্রায় 60 লক্ষ লোক করোনায় আক্রান্ত, সারা পৃথিবীতে প্রায় 4.25 লক্ষ লোক পৃথিবী থেকে চলে গেছে, এবং উন্নত বিশ্বে আমেরিকার মতো দেশে 1 লক্ষ লোক মানে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সারা। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী 582 জন বাংলাদেশ আমরা হারিয়েছি করোনা রোগীকে। আমাদের প্রায় 42-43 হাজার লোক আক্রান্ত হয়েছে, এবং আজকেও 23 জন মৃত্যুবরণ করেছেন, এবং আজকে যে আক্রান্তের হারটা সেটা হলো 2523 জন। এই যে বাস্তবতাটা, একটা সংকটের মধ্যে বিশ্ব এবং বাংলাদেশ, এই যে একটা বাইল্যাটারাল সংকটটা একমাত্রিক না, বাংলাদেশের একার জন্য না, সংকটটা হচ্ছে বাংলাদেশ বহুমাত্রিক এবং বৈশ্বিক। এখানে আমাদের অর্থনীতিটা আজকে ইন্টার রিলেটেড। অর্থনীতি, আমি আমদানি করি বিদেশ থেকে বিদেশের দ্রব্য, আবার আমি রপ্তানি করি বিদেশ কেনে। তো সুতরাং আমার সক্ষমতার সাথে বিদেশের বাজার, এবং বিদেশের সক্ষমতার সাথে বিদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে আমার বাজার, এগুলো ইন্টার রিলেটেড। যখন বিদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, আমেরিকা, ইউরোপ, আফ্রিকান কান্ট্রি, জাপান, অস্ট্রেলিয়া, চায়না, এরা ক্ষতিগ্রস্ত হয়, এদের অর্থনীতি মানে স্থবিরতার মধ্যে থাকে, তখন সিমultaneously বাংলাদেশও অর্থনৈতিক অসুস্থতার মধ্যে যায়। আবার বাংলাদেশ যখন আরএমজি ক্ষতিগ্রস্ত হয়, বরগুনার সেই আরএমজি শ্রমিক রুবিনা বেগম কিংবা আব্দুল আজিজ যখন করোনায় আক্রান্ত হয় কিংবা করোনার স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, তখন আমেরিকার বাজার বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত হয়, আরএমজি খাতে আমার প্রাপ্তিযোগ্য কমে যায়। সুতরাং এই ইন্টার রিলেটেড ক্ষতিগ্রস্ততার সংকটের মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের একটা বাস্তবতা। তো শুধু এই বাস্তবতায় আমরা যেটা খেয়াল করব সেই ক্ষেত্রে হলো যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি, সেটা হলো যে আমাদের বিনিয়োগটা, মানে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে গত মার্চ, এপ্রিল, মে, জুন। এখানে অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পার্টলি আমরা বলবো যে কর্মসংস্থান
এখানে ব্যাপকভাবে সংকটের মুখোমুখি বাংলাদেশে এখন। কর্মসংস্থান, ইনফর্মাল সেক্টর একেবারে খুব বাজে অবস্থায় আছে। শ্রমশক্তির একটা বিশাল অংশ কিন্তু ইনফর্মাল সেক্টরের সাথে রিলেটেড। তাহলে আমার বিনিয়োগ, কর্মসংস্থান, মানুষের আয় এবং ইনফর্মাল সেক্টর, শিল্প উৎপাদন এগুলো ক্ষতিগ্রস্ততার মুখোমুখি। এবং এই ক্ষেত্রে এগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ততার সাথে সাথে গভর্নমেন্টের রেভিনিউ ক্ষতিগ্রস্ত, রাজস্ব সংগ্রহ ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগ্রস্ততা সংকটের মধ্যে আবার আমাদের দেশে প্রায় 5 লক্ষ লোক বিদেশ থেকে, 4-5 লক্ষ লোক বিদেশ থেকে চলে এসছে, আমাদের রেমিটেন্সও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ততার মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য, সেই উল্লেখযোগ্য জায়গাটা হলো যে স্বাস্থ্য খাত। আমাদের জীবন এখন হুমকির মুখে। এই জীবন হুমকির মুখে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা আছি। এরই মধ্যে আমরা কি করে আমার মার্কেটকে স্থিতিশীল রাখতে হবে, আমার রাজস্বটাকে সংগ্রহটাকে স্থিতিশীল পর্যায়ে রাখতে হবে, কর্মসংস্থানটাকে, বেকারত্বটা দূরীভূত করে কি করে যে বেকারত্ব হ্রাস পেয়েছে এইটাকে কিভাবে কাভারেজ করতে হবে, এই এতগুলো প্রপঞ্চকে মাথায় রেখে কিন্তু আমার বাজেটটা এখন সাজাতে হবে। যেমন আমি একটা কথাই বলি যে রেভিনিউ কালেকশনের টার্গেটটা গত অর্থ বছরে ছিল, গত অর্থ বছরে যে রেভিনিউ কালেকশনের টার্গেটটা ছিল সেটা ছিল 3,77,810 কোটি টাকা, এবং সেটা জিডিপির প্রায় 13%। এবং সেখানে এনবিআর ট্যাক্স ছিল 3,25,600 কোটি টাকা। এই যে এখন এই যে 3,25,600 কোটি টাকা এনবিআর ট্যাক্স, এই যে এনবিআর ট্যাক্স যেটা জিডিপির 13%, এখন তাহলে কি আমরা এই যে আমরা যে টার্গেটটা ছিল রাজস্ব সংগ্রহ, এই 3,77,000 কোটি টাকা টোটাল ট্যাক্স রেভিনিউ, এনবিআর এবং নন ট্যাক্স রেভিনিউ সবকিছু মিলিয়ে আমরা কি এই রেভিনিউটা সংগ্রহ করতে পারবো? আমরা যদি এই রেভিনিউটা সংগ্রহ করতে না পারি তাহলে ওই যে যেটা যখন বাজেট ঘোষণা হয়েছিল 2019-20 সালে, তখন ঘাটতি ধরা হয়েছিল যে ওই যে যেটা আজমল স্যার বললেন যে 5,23,190 কোটি টাকা হচ্ছে টোটাল ব্যয়, সেটা হলো জিডিপির 18%। আর যেটা আয় ধরা হয়েছিল সেটা হয়েছিল জিডিপির 13%। তাহলে 18% এবং 13% এর মধ্যে আমার এই যে বাজেট ঘাটতি ছিল 5%। এখন আমি 5% কিভাবে রিকভার হবে, বাজেট ফাইন্যান্সিংটা কিভাবে করা হবে, আমরা সেটা আমাদের একটু পাবলিকলি বলছি যে দুভাবে বাজেট ফাইন্যান্সিংটা করা হয়, একটা দেশীয় সূত্র থেকে, ডোমেস্টিক সোর্স থেকে, আর একটা এক্সটার্নাল সোর্স থেকে। এখন একদিকে সংকটটা হচ্ছে যে আমরা রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে সেই সক্ষমতার জায়গা কি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ নয় কি এই মুহূর্তে? আমার কি মনে হয় আপনাদের এই কথাটি আমার সাথে একমত হবেন যে আমরা কি সেইভাবে কি রেভিনিউ কালেকশন করতে পারবো কিনা, তাহলে তো আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি। অন্যদিকে যে বাজেট ফাইন্যান্সিং, ওই 5% ডেফিসিট ফাইন্যান্সিং করার জন্য আমরা যে সোর্স গুলো থেকে কালেক্ট করতাম, একটা এক্সটার্নাল সোর্স আর একটা হলো ইন্টারনাল সোর্স, একটা হলো ব্যাংকিং সেক্টর থেকে এবং নন ব্যাংকিং সেক্টর থেকে, আর একটা এক্সটার্নাল সোর্স থেকে। তাহলে এক্সটার্নাল সোর্স গুলো তো আমার মনে হয় যে এখন একটু হুমকির সম্মুখীন। অন্যদিকে ইন্টারনাল সোর্স গুলোর যে ব্যাংকিং সেক্টর এবং নন ব্যাংকিং সেক্টর, সেগুলোর মধ্যেও একটা সংকটের অবস্থা চলছে বা চ্যালেঞ্জিং অবস্থা চলছে। তাহলে এই যে সমস্ত চ্যালেঞ্জিং অবস্থাটা চলছে, এর মধ্যে আমাদের এই সামনের বাজেটটি নিয়ে আমাদের কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে, অত্যন্ত প্রত্যেক জনগণের কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গা থেকে, স্যাক্রিফাইসের জায়গা থেকে, মানে নিজেকে দেশপ্রেমের জায়গা থেকে কিন্তু বাজেটটি নিয়ে ভাবতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গিটা থাকবে যে আমি যার জায়গায় অবস্থান থেকে, আমরা কৃষির অবস্থান, শিল্পের অবস্থান এবং সেবা খাতের অবস্থান, এই 3টি খাত ভিত্তিক অবস্থান থেকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেক্টরাল বিভাজনটা করি, তাহলে এই বাজেটের, আগামী বাজেটের সবচেয়ে শক্তির জায়গাটি হচ্ছে, আমি দীর্ঘকণ্ঠে বলবো, আগামী বাজেটের সবচেয়ে শক্তির জায়গাটি হচ্ছে কৃষি খাত। এবং সেই কৃষি খাত, নেচার, বাংলাদেশের কৃষি আমাদের সংস্কৃতির যে অংশ, সেই কৃষি কিন্তু বাংলাদেশকে কখনো নিরাশ করে না। যদিও জিডিপিতে কৃষির অবদান কমে গেছে, কিন্তু তারপরেও শ্রমের অংশগ্রহণ বলি, আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকে কৃষি শিল্পের বাজার হিসেবে, শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে এবং খাদ্যের যোগানদাতা হিসেবে এবং শ্রম অ্যাবজর্পশনের দৃষ্টিকোণ থেকে কৃষি খাত কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে ফিডব্যাক দিচ্ছে। তো সুতরাং আগামীর বাজেটটা
আমাদের বাজেটটাকে ওই জায়গাতে যদি চ্যালেঞ্জের জায়গায় ধরে রাখতে হয়, তাহলে কৃষি আমাদেরকে ফিডব্যাক দেবে। আমি স্বপ্ন দেখছি বোরো ধান নিয়ে প্রচুর উৎপাদন হয়েছে, ট্রিমেন্ডাস উৎপাদন হয়েছে, এবং এই ট্রিমেন্ডাস উৎপাদন নিয়ে আমরা ধান কেটেছি জন অংশগ্রহণের মধ্য দিয়ে, বিভিন্ন গ্রুপ ধান কেটে ধানগুলো প্রায় আমফান কিছুটা ক্ষতি করে দিয়েছে, পার্টলি ক্ষতি করেছে, কিন্তু তারপরেও কৃষির শক্তিটা কিন্তু আমাকে এবার অত্যন্ত বাজেট চ্যালেঞ্জের যে বা বাজেটের যে ঝুঁকি বা ফাইন্যান্সিং এর যে ঝুঁকি, সেই ঝুঁকিটাকে মোকাবেলা করতে সহযোগিতা করবে। এবং আমি এরপরে অন্যান্য খাত নিয়েও কথা বলবো, কিন্তু কৃষি খাত নিয়ে আমার মনে হয় আজমল স্যার আমার সাথে একমত হবেন যে কৃষির যে জায়গাগুলো যেমন কৃষি ঋণ, আমার মনে হয় এই ঋণের ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী অলরেডি তার 31 দফা যে নির্দেশনা দিয়েছেন কোভিড-19 কে ঘিরে, করোনার উদ্ভূত পরিস্থিতিতে উনি সার্বিকভাবে একটা নির্দেশনা দিয়েছেন জনগণের জন্য, এবং সেখানে উল্লেখযোগ্যভাবে কৃষিকে নিয়ে উনি বলেছেন যে কৃষি উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, 1 ইঞ্চি জায়গা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রস্থান নিতে হবে। এবং আরেকটি কথা বলেছেন যে কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে ভোক্তা, কনজিউমার এবং প্রডিউসারের যে রিলেশন, সেই রিলেশন কোন রকম যেন ডিস্টার্ব না হয়, এই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত, এই যে যত গণপরিবহন বন্ধ হোক না কেন, মানুষ চলাচল বন্ধ হয়েছে, কিন্তু তরমুজ চলাচল কিন্তু বন্ধ হয়নি, ধান চলাচল বন্ধ হয়নি, পোল্ট্রি চলাচল বন্ধ হয়নি। এই যে স্বপ্নটা, এইটাই কিন্তু আমাদের আশাকে বাঁচিয়ে রাখবে। তো সুতরাং আমি এই আলোচনার এই ভাগে, প্রাথমিক পর্যায়ের এই ভাগে, আমি বাংলাদেশের আগামী বাজেটের চ্যালেঞ্জের ঝুঁকিটাকে মিটিগেট করার ক্ষেত্রে কৃষি আমাদেরকে স্বপ্ন দেখাবে। সেই ক্ষেত্রে কৃষির উপরে আমি কৃষি ঋণ, সেখানে ভর্তুকি, কৃষি বীজ বা কৃষি উপকরণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষি উপকরণ সংগ্রহ, এবং সেটা কৃষকদের কাছে পৌঁছে দেয়া, এবং উৎপাদিত পণ্য, উৎপাদিত ধান, এগুলো যাতে আবার ভোক্তার কাছে সুলভ মূল্যে চলে যায় এবং তাতে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই সার্বিক ব্যাপারে আমি কৃষি খাতের উপর অধিক বরাদ্দ এবং বেশি এমফেসিস দেওয়ার জন্য প্রস্তাব করব। এই প্রক্রিয়ায় আরেকটি আমার অবজারভেশনের কথা বলে আমি শেষ করব এই পর্যায়ে, সেটা হচ্ছে বোরো ধান সংগ্রহের ক্ষেত্রে গতবারের চেয়ে এবারে প্রায় দ্বিগুণ পরিমাণ বোরো ধান, কিন্তু চাল না, বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কিন্তু আমি আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমার পলিসি মেকারদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, কৃষক পর্যায় থেকে আরো বেশি পরিমাণ ন্যায্য মূল্যে কৃষি ওই বোরো ধান সংগ্রহের জন্য, কারণ মিল মালিকদের কাছে যখন এই ধানটা চলে যায়, প্রসেসড হয়ে যায়, তখন আর কৃষক ওইটার ন্যায্য মূল্যটা তার ইনশিওর্ড হয় না। এই জন্য আমি প্রস্তাব করব যে বাজেটে ওই ভর্তুকিটি রাখা বা ওই সংস্থানটি রাখা, যাতে কৃষক পর্যায় থেকে আরো বেশি বোরো ধান সংগ্রহ করা হয়। আমি ধন্যবাদ। আমি আজমল স্যার আপনাকে একটু স্যার এখানে একটু জানার ছিল, আমাদের স্যার বেশ কয়েকজন যারা দেখছে তারাও স্যার জিজ্ঞাসা করেছে, স্যার আমরা কৃষিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিব, এবং হচ্ছে যে আমরা সবসময় যে বিশ্বাস করি এবং আমরা বলি যে বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, যদিও বেশ কয়েক বছর যাবত আমরা সেই ট্রেন্ড থেকে একটু বের হওয়ার চেষ্টা করেছি, কিন্তু করোনা আবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এই বাস্তবতা যে না, আমাদের হচ্ছে কি যে মূল গ্রাউন্ড হচ্ছে কৃষি। এখন স্যার হচ্ছে কৃষির জন্য যে কৃষক যিনি উৎপাদনকারী, তাকে হচ্ছে গিয়ে যে আমরা কতটা মানে আগ্রহী করে তুলতে পারবো, এবং তাদের সেফটির একটি বিষয় থাকছে, এবং হচ্ছে তার কৃষি বীমা, যেটি স্যার আমরা হচ্ছে বারবার বলেছি, আপনিও এর আগে বলেছেন, এবং আমাদের কৃষি অর্থনীতিবিদরা কৃষকের কৃষি বীমার জন্য বারবার বলছেন, এবং হচ্ছে যে এই সময়টাতে কৃষক মাঠে যাবে, উৎপাদন করবে, এবং হচ্ছে তার জীবনের যে নিরাপত্তার জন্য তার কোনো বরাদ্দ কিংবা কৃষি বীমা ব্যাপকভাবে চালু করার কোনো প্রস্তাব স্যার আপনি করবেন কিনা? না, হ্যাঁ অবশ্যই। এই ক্ষেত্রে তো কৃষককে যদি প্রোটেকশন না দেওয়া যায়, তাহলে তো আমার কৃষি টিকে থাকবে না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনেক উদ্যোগ আছে। তোমরা জানো বা আমরা জানি যে এখানে কৃষকদের জন্য যে একটা অ্যাকাউন্টের 10 টাকার অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, তাদের ওই যে সুলভ স্বল্প সুদে তাদের ঋণের ব্যবস্থা করা হয়েছে, এবং কৃষি গবেষণার ক্ষেত্রে তো বাংলাদেশ অনেক এগিয়েছে, এবং বাংলাদেশ সবজি উৎপাদনে, মাছ উৎপাদনে, ধান উৎপাদনে তো সারা বিশ্বে একটা জায়গা দখল করে এসছে। এগুলো অর্জন তো সার্বিকভাবেই হয়েছে, যেমন কৃষি গবেষণায় হয়েছে, কৃষকদেরকে সেফটি নেটের মাধ্যমে, কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনার মাধ্যমে কিন্তু এই জায়গাগুলো হয়েছে। তো আমি আজকে ওই যে আইডেন্টিটির কার্ডধারী যে কৃষকদের সংখ্যা, এই যে অনেক কৃষক এখন ওই কার্ডের বাইরে বা নিবন্ধনের বাইরে রয়ে গেছে। আমি বলবো যে এই বাস্তবতায় আমাদেরকে ওই যারা নিবন্ধনের বাইরে যে কৃষকরা রয়ে গেছে, তাদেরকে এদের মধ্যে ইনক্লুড করে নেওয়া, এবং ওই কৃষি বীমাকে
আরো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কৃষকদেরকে নিরাপদ করা এবং তার প্রফেশনকে স্বীকৃতি দেয়া এবং তাকে আর্থিক ঝুঁকির মোকাবেলার জন্য যে প্রণোদনাগুলো আছে সেটা দুদিক থেকে, একটা কৃষি উপকরণের দিক থেকে আর একটা হলো কৃষি উৎপাদনের তার বাজার প্রাপ্তির দিক থেকে, দুটি দিক থেকেই আমরা প্রস্তাব করব যে কৃষি খাতে আরো অধিক বরাদ্দের জন্য এবং সেখানে শুধু কৃষি খাত না, কৃষি খাতের সার্বিক দিক। আপনার মনে আছে আজমত স্যার, ছোটবেলায় একটি শশা দেখতাম, বাড়ির উঠোনে ঝাঁকার মধ্য দিয়ে একটি শশা ঝুলতো, তখন মনে হতো দুটি হলে আমাদের মা চাচিরা করতেন, একটি ওই নাড়া দিয়ে বা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন যে ওটা পাকলে ওটা অন্য কি মনোবট খাওয়া হবে, আর একটি কাঁচা খেয়ে ফেলতাম, একটি শশা হতো। আর আজকে দেখেন কৃষি উৎপাদন কোন জায়গায় চলে গেছে, আজকে হাজার হাজার টন শশা উৎপাদন হচ্ছে। তো এই যে কৃষিকে নিয়ে যে সরকার ভাবছে বা এগুলো নিয়ে কাজ ইনসেন্টিভ হচ্ছে তা না, কিন্তু এর পরিধি বাড়াতে হবে, এই পরিধি বাড়াতে হলেই বরাদ্দ বাড়ানোর জন্য আমি এবং কৃষি বিমাকে এই বিমাটাকে একটা কৃষির ভেতরে একটা অঙ্গীবদ্ধ সংস্কৃতি হিসেবে চালু করার জন্য আমি জোর প্রস্তাব করবো আর কি। ধন্যবাদ। আমি একটু স্যার একটি বিষয় একটু বলবো স্যার, তো স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের কৃষির মধ্যেও কতগুলো ভাগ রয়েছে। একটা হচ্ছে কি যে আমাদের যে ফসল, একটি হচ্ছে কি যে মৎস্য শিল্প, একটি হচ্ছে কি যে গবাদি পশুর শিল্প, একটি হচ্ছে কি যে বন শিল্প। এখন একটি বিষয় কিন্তু হচ্ছে কি যে আমরা দেখছি যে শুধু যারা ফসল উৎপাদন করছে তারাই না, আমরা যদি স্যার দেখি সেই রাজশাহী কিংবা সিরাজগঞ্জের দিকে, যেখানে মিল্ক ভিটা এবং স্যার যে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্প যে এলাকাটাতে গড়ে উঠেছে, এবং সেই জায়গার যে দুধ উৎপাদনকারী যারা খামার রয়েছে, যারা চাষি রয়েছে, তারাও কিন্তু স্যার একেবারে দুরবস্থার মধ্যে রয়েছে। পচনশীল দ্রব্য মৎস্য শিল্প, সেটিও হচ্ছে গিয়ে স্যার আমাদের হচ্ছে গিয়ে যে একটি গুরুত্বপূর্ণ খাত। আমরা কিন্তু স্যার মাছ রপ্তানি করি বিদেশে, বিশেষ করে ইলিশ আমাদের সম্পদ, চিংড়ি রপ্তানি করি। এই যে আমাদের রপ্তানি গুলো কিন্তু স্যার এই মুহূর্তে অনেকাংশে বন্ধ রয়েছে, বা হচ্ছে কি যে বিমান চলাচল বন্ধ, নৌপথে যতটুকু হয় তাও একেবারে স্থবির অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে স্যার এই যে মৎস্য শিল্প এবং যারা দুগ্ধ উৎপাদনকারী প্রক্রিয়াজাত এই শিল্প কাঁচামাল উৎপাদনকারী যে শিল্পগুলো রয়েছে, তাদের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে, তাদের জন্য কি স্যার আলাদা কোনো স্যার প্রস্তাবনা রাখবেন কিনা? আমি একটু শ্রোতা আজমল স্যারের কাছে যাবো যে স্যার এই বিষয়টাতে স্যার আপনাদের প্রস্তাবনাটা কি থাকবে স্যার, বা ভাবনাটা কি থাকবে? ধন্যবাদ শুভ। আক্তার স্যার একেবারেই যথাযথভাবে বলেছেন যে কৃষি হচ্ছে আমাদের আশ্রয়ের জায়গা। আর ওই যে বলা হচ্ছে যে কৃষিতে আমাদের জিডিপির ভাগ কমছে ক্রমাগত, এখন 13% প্লাস আর কি। আমাদের জিডিপির 13 প্লাস হচ্ছে, 14 নিচে আছে এখন কৃষির অবদান। এবং তুমি যেটা বললা শুভ, যে কৃষিতে যে ওই যে খাতগুলো আছে কৃষির আলাদা আলাদা করে উপখাত, হ্যাঁ উপখাত যেগুলো আমরা বলছি, ওই যে একটা হচ্ছে শস্য উৎপাদন, তারপরে আর একটা হলো গবাদি পশু মানে প্রাণী সম্পদ যেটা অংশ আছে, তারপর বনজ আছে এবং মৎস্য আছে। এই হ্যাঁ বনজ খাত একটা, মৎস্য খাত, মৎস্যকে অবশ্য এখন আলাদা করা হচ্ছে। তো যাই হোক, এই খাতগুলো প্রত্যেকটা সবটা মিলেই হচ্ছে কৃষি। এবং সরকার যখন এগুলোর প্রতি গুরুত্ব দেবে তখন যথাযথভাবে যেটাকে যেভাবে লাগবে হয়তো সেইভাবেই সরকার গুরুত্ব দিবে, নিঃসন্দেহে এটা আমরা আশা করতে পারি। আমি আক্তার স্যারের এই যে মানে কৃষিকে গুরুত্ব দেওয়ার জায়গাটা, এটার সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত। শুধু যোগ করতে যাই, শুধু কৃষি ক্ষেত্রে নয়, অন্যান্য যে খাতেই সরকার যে গুরুত্ব দেবে, বরাদ্দ দেবে, বরাদ্দের কথা আমরা বলছি। বরাদ্দ বাড়ানো যেমনি প্রয়োজন, তেমনি প্রয়োজন হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা অর্জন। কারণ আমাদের অনেক বরাদ্দ কিন্তু যথাযথভাবে ব্যবহার করা যায় না আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে। মানে আমরা কিন্তু মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল, জনগণের কল্যাণের ব্যাপারে অত্যন্ত কনসার্ন পারসন, এবং সবসময় কল্যাণের চিন্তা করেন এবং আমাদের জন্য কাজ করেন, দেশকে এইখানে নিয়ে আসছেন, উন্নতির একটি জায়গায় নিয়ে আসছেন, এটি অত্যন্ত আশাব্যঞ্জক। কিন্তু তার মতো মানুষকেও আমরা বলতে শুনি যে আমি এখন যদি আমি কি বলে যে ত্রাণের জন্য যদি সাদা কাপড়ও দেই, মার্কিন কাপড়ও দেই, সেটা দিয়ে হচ্ছে না, কাফনের জন্য যদি মার্কিন কাপড়ও দিই, সেটা দিয়েও লোকজন পাঞ্জাবি বানিয়ে ফেলবে। অর্থাৎ এই যে ব্যবস্থাপনাগত ত্রুটির জায়গা আর কি, এই জায়গাটিকে এই সময়ে আসলে বিশেষভাবে নজর রাখার একটি সময়। কারণ হলো আক্তার স্যার একেবারে ঠিক মতো বলেছেন, এবং আমরা সবাই বুঝতে পারি যে এই যে 2020-21 সালের যে বাজেট, এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং বাজেট। একদিকে হচ্ছে সম্পদের ঘাটতি, অর্থাৎ একদিকে আয় কমে গেছে, অন্যদিকে হচ্ছে ব্যয় বেড়ে যাবে।
গত বছর যেমন 5% আমাদের বাজেট ঘাটতি ছিল, এবছর এই ঘাটতিটা আরো বেড়ে যেতে পারে, বাড়াটা খুবই স্বাভাবিক। কারণ হলো এই যে, যদিও বলা মানে অর্থনীতিবিদদের যে মতামত তাতে বলা হয় যে 5% বাজেট ঘাটতি অ্যালাউড, কিন্তু এর বেশি এটা একটু অ্যালার্মিং। কিন্তু এবার আসলে একটা বিশেষ বাস্তবতা, এই বাস্তবতায় আমাদের বাজেট ঘাটতি অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় গতবারের তুলনায় বাড়বে বলেই আমরা ধারণা করতে পারি। এবং সেক্ষেত্রে কৃষিখাত যেমনি গুরুত্বপূর্ণ, কিন্তু সবচাইতে কৃষিখাত তো আমাদেরকে বাঁচিয়ে রাখবে, সেটা একেবারেই যথাযথ, এবং সেই কারণে তার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। এবং একই সঙ্গে আমাদের খাদ্য নিরাপত্তা এখন যে খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার, সেই খাদ্য নিরাপত্তার জায়গাটিও নিশ্চিত করতে হলে কৃষির কাছেই আমাদেরকে যেতে হচ্ছে। অতএব কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে কৃষককে রক্ষার ব্যাপারে, কৃষককে রক্ষার ক্ষেত্রে ওইটাও ভূমিকা পালন করবে। খাদ্য নিরাপত্তার যখন আমাদেরকে নিশ্চিত করতে হবে সরকারকে, তখন সরকারের অধিক পরিমাণ ক্রয়ের কোনো বিকল্প নেই। কৃষকের কাছ থেকে সরাসরি শস্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের পরিমাণ বাড়াতে হবে, এবং এটা বাড়বে, অটোমেটিকলি বাড়বে, এটা আমরা আশা করতেই পারি। এবং সেই ক্ষেত্রে যতটা সরকার সরাসরি ক্রয় করতে পারবে কৃষকের কাছ থেকে, কৃষকের ন্যায্য কোনো মূল্য পাওয়ার সম্ভাবনাও ততটা বাড়বে বলে আশা করি। তো সেটা একটি জায়গা। আমি এর সঙ্গে একটু এর গুরুত্বের দিক থেকে, আমাদের যে 20-21 সালের বাজেটের যে গুরুত্বের জায়গা থেকে আমরা কিন্তু স্বাস্থ্য খাতের কথা আমরা বিশেষভাবে বলবো এই কারণে যে আমরা একটু ভুলে বসে থাকতাম যে স্বাস্থ্যকে অনেক দেশেই অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি, এবং কোথাও কোথাও হয়তো স্বাস্থ্য খাতে বরাদ্দ ভালো দেওয়া হয়েছে, কিন্তু ওই যে বলেছি যে ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সেই সমস্ত জায়গাতেও আমরা কিন্তু এই করোনা পরিস্থিতিতে ভেঙে পড়তে দেখেছি। যে সমস্ত দেশে, উন্নত দেশগুলোতে যেখানে তাদের স্বাস্থ্যে বরাদ্দ ভালো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, সেখানে হচ্ছে স্বাস্থ্য খাত এখন বিপর্যস্ত একেবারে, অথচ তাদের বরাদ্দ কম ছিল না। আর আমাদের কথা যদি আমরা বলি, তাহলে আমাদের বাংলাদেশে আমরা স্বাস্থ্য খাতের বরাদ্দের দিক থেকে আসলে একটু পেছনেই আছি, বেশ অনেকটা পিছনে। অর্থাৎ আমরা হলো স্বাস্থ্য খাতের বরাদ্দের দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থায় আছি। এটি অন্য দেশগুলো তো উন্নত দেশের সঙ্গে তুলনা তো করাই যাচ্ছে না, কিন্তু বাংলাদেশ স্বাস্থ্য খাতের বরাদ্দে দক্ষিণ এশিয়ার মানে সর্বশেষ আমাদের গত বছর যে হিসাব আছে, সেখানে আমরা দেখছি যে আমাদের এই দক্ষিণ এশিয়াতে মালদ্বীপের স্বাস্থ্য খাতে বরাদ্দ সর্বোচ্চ, এবং সেটা হচ্ছে তাদের জিডিপি 10.8%। এবং আমরা দেখছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সুপারিশ যে কমপক্ষে 5% জিডিপির 5% হচ্ছে 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার জন্য তাদের একটা সুপারিশ আছে। সেক্ষেত্রে আমরা মালদ্বীপকে দেখছি যে একটা ছোট দেশ, কিন্তু তাদের বরাদ্দ কিন্তু 10%-এর উপরে, 10.8%। কিন্তু আমরা আমাদের দেশে গত বছর যে বরাদ্দ দেখছি, সেইটা গত বছর আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল হচ্ছে জিডিপির 0.89%, 1% নয়, একের থেকে নিচে, দেখতে খেয়াল করতে হবে। এবং আমরা দেখছি যে আফগানিস্তান অনেক দিক থেকে আমাদের পিছনে আছে, কিন্তু স্বাস্থ্য খাতের বরাদ্দের দিক থেকে এটি হচ্ছে 2.9%, শ্রীলঙ্কাতে 2%, ভারতে হচ্ছে 1.4%, ভুটানের 2.6%, পাকিস্তানের 0.9%। অর্থাৎ আমরা খুব মানে হতাশার সঙ্গেই বলতে হয় যে আমাদের স্বাস্থ্য খাতের বরাদ্দটা কম, এবং আমাদের স্বাস্থ্য ব্যয়ের 68% হচ্ছে ব্যক্তি নিজে ব্যয় করে। আমাদের যে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে যে ব্যয় হয় তার 67% ব্যক্তি নিজে ব্যয় করে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয় 27%, আর বাকিটা হচ্ছে এনজিও এবং অন্যান্যরা মিলে দেয়। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হচ্ছে এই যে আমাদের দরিদ্র জনগোষ্ঠী, এবং এই করোনা আক্রান্ত যে দরিদ্র জনগোষ্ঠী, যার আয় নাই, যার সঞ্চয় নাই, যে এখনই যাকে চলতে হচ্ছে, একটি বড় একটি অংশ হচ্ছে ত্রাণের উপরে চলতে হচ্ছে। আমাদের যে দারিদ্র্যের যে হার, আমরা দারিদ্র্যের হারকে কমিয়ে নিয়ে আসছিলাম অনেক দূর, কিন্তু এইবার আবার সেই আমাদের ইয়েটা হচ্ছে দারিদ্র্যের হার বেড়ে যাবে এই করোনা আক্রান্ত হওয়ার কারণে। তো সেক্ষেত্রে রাষ্ট্রকে স্বাস্থ্যের মতো একটি গুরুত্বপূর্ণ খাতকে গুরুত্ব দিতেই হবে, এবং বরাদ্দ বাড়াতে হবে নিঃসন্দেহে। এবং আচ্ছা, আমি একটু, জি স্যার, আপনার হচ্ছে স্যার হচ্ছে স্বাস্থ্য খাতকে অনেক গুরুত্ব দিতে হবে, এবং স্যার হচ্ছে আপনি বাজেট বাস্তবায়নের জন্য যেটি ঘুরে ফিরে প্রতিবারই আসে, সেটি হচ্ছে স্যার সুশাসনের দিকে আমাদেরকে নজর দিতে হবে, যাতে আমরা বাজেটটি একেবারে বাস্তবায়ন যোগ্য করে গড়ে তুলতে পারি।
কিন্তু স্যার স্পেসিফিক ভাবে যদি বলেন, প্রত্যেকবার বাজেটে আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন দেখি, বিভিন্ন ধরনের বরাদ্দ দেখি, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকে। এই এবারে হচ্ছে কি যে কোন খাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং সব থেকে বেশি বাজেট বরাদ্দ থাকা উচিত, এবং আপনি কোনটি স্যার প্রস্তাবনা করবেন? আমাদের অটোমেটিকলি আমাদের সরকারি যে ব্যবস্থাপনাগত ব্যয়, পরিচালন ব্যয়, এই ব্যয়টি প্রতি বছরই বেশি থাকে। এটাকে হঠাৎ করে কমানোর কোনো সুযোগ আসলে নেই। কারণ হলো যে সরকার পরিচালন ব্যয়ের মধ্যে তো আমরা একদিকে দেশ রক্ষা আছে, মানে প্রতিরক্ষা বাহিনীর জন্য, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষী বাহিনীর জন্য, এবং বেসরকারি প্রশাসন পরিচালনার জন্য, এবং এটি অলরেডি একটি কাঠামো আছে। এই কাঠামোকে আকস্মিক তো কোনোভাবে কমানোর কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সরকারকে এই যে অনুন্নয়ন ব্যয়, যেটা রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে সরকার পরিচালনার যে ব্যয়টি, এটা অটোমেটিকলি বেশি থাকবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে যেহেতু এবার বাজেট ঘাটতি বাড়বে, সেই কারণে প্রশাসন পরিচালনার ব্যয় কোথায় কোথায় কতটুকু কমানো যায়, কোথায় বাহুল্য ব্যয় আছে, কোন ব্যয়টাকে আমরা অমিট করতে পারি, সেই বিষয়টিকে সরকার নিশ্চয়ই ভাববে, এটা আমরা আশা করতে পারি। কারণ সরকারকে অন্য জায়গায়, সরকারকে যদি স্বাস্থ্যে বাড়াতে হয়, সরকারকে যদি কৃষিতে বাড়াতে হয়, সরকারকে যদি পরিবেশ উন্নয়নে বাড়াতে হয়, এরকম করে যে নতুন যে খাতগুলো নিয়ে আমরা আগে চিন্তা করিনি, কিন্তু করোনা আমাদেরকে বলছে যে এই খাতগুলোতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে, সেই ক্ষেত্রে সরকারকে ওই তুমি যেটা বললে যে আমাদের প্রশাসন মানে কোথায় বেশি বরাদ্দ দিতে হবে, সেক্ষেত্রে একটা জায়গা থেকে নিয়ে এসে আর একটা জায়গায় দিতে হবে। এটা একটা সেই আলোচনাটাই আমরা পরে আসবো, যে সরকার এই বাজেটকে মানে বাস্তবায়ন করবে কিভাবে, আয়ের খাতগুলো কোথা থেকে আসবে। তবে এবার মানে ইয়ের দিক থেকে, পার্সেন্টেজ দিক থেকে কোন খাতকে বেশি বড় দেওয়া হবে সেইটা আমি বলতে বলবো না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে সরকার সে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশের ভারসাম্য এবং কর্মসৃজনের জন্য বা কর্মনিয়োগ বা কর্মসংস্থান বাড়ানোর জন্য যে খাতগুলো, সেক্ষেত্রে এসএমই একটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প, যেখানে হচ্ছে আমাদের নিয়োগের পরিমাণ বেশি হয়। আক্তার স্যার একটু আগে বলছিলেন যে শিক্ষা, স্বাস্থ্য, আমাদের কৃষি খাতে 13% মতো হচ্ছে জিডিপির, 30% হচ্ছে কৃষির অবদান আমাদের বর্তমানে, কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে তার অবদান হচ্ছে 41-42% মতো। অর্থাৎ 41%-এর বেশি হচ্ছে আমাদের গ্রামীণ কর্মসংস্থান বা গ্রামীণ বেকারদের 41% হচ্ছে আমাদের কৃষিতে নিয়োজিত। অর্থাৎ কর্মসংস্থানের দিক থেকে আবার কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার কিন্তু বোঝার, আমি আমাদের ছাত্রদের উদ্দেশ্যে আমি কথাটা বলি সবসময়, যে কৃষির যে জিডিপিতে কি বলে অবদান কমে গেছে, এর অর্থ এই নয় কিন্তু আমাদের কৃষি উৎপাদন কমে গেছে, বরং আমাদের অর্থনীতি বড় হচ্ছে, আমাদের শিল্প উৎপাদন বাড়ছে, আমাদের সেবা খাত বড় হচ্ছে। অন্য খাতগুলো যে গতিতে সামনে চলে যাচ্ছে, অর্থাৎ আয় বৃদ্ধি পাচ্ছে অন্য খাতগুলোতে, সেই তুলনায় কৃষির আয় কম বৃদ্ধি পাচ্ছে। এই কারণে পিছিয়ে পড়ছে। কিন্তু আমরা কিন্তু এটা দেখছি, যেটা স্যার একটু আগে বলছিলেন, যে আমরা যে আমাদের খাদ্য শস্য উৎপাদনের ক্ষেত্রে, ধান উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, কখনো কখনো হচ্ছে ধান আমরা চাল আমরা রপ্তানিও করেছি ক্ষেত্র বিশেষে, কিছু আবার এখন আমদানি করতে হয়, আবার অন্য কিছু কৃষি পণ্য আমাদের আমদানিও করতে হয়, সে সত্য। কিন্তু তারপরেও হচ্ছে কৃষিতে অগ্রগতি হয়েছে, কৃষিতে উৎপাদন বেড়েছে স্বাধীনতার পরবর্তীতে 3 গুণের বেশি। আমাদের পোল্ট্রি ক্ষেত্রে বলছি, ধান উৎপাদনের ক্ষেত্রে, সবজি উৎপাদনের ক্ষেত্রে, ফল উৎপাদনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, মাছ উৎপাদনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কোনোটাতে 3 গুণ, কোনোটাতে 4 গুণ, কোনোটাতে 5 গুণ উৎপাদন বেড়েছে। অর্থাৎ কৃষি আমাদের পিছনে নাই। এবং আমার মনে হয় যে সরকার যথাযথভাবে ঠিক ঠিক জায়গাকে এমফেসিস দিয়ে আমাদের সামনের বাজেট উপস্থাপন করবে। দুঃখিত যারা সম্মানিত দর্শক মন্ডলী এবং আজকে যারা ভিউয়ার্স যারা দেখছেন এবং যারা বরিশালে রয়েছেন, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বরিশালে একটু হালকা ঝড়ো বাতাস বইছে এবং অনেক জায়গা হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আমরাও একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। এবং হচ্ছে এরই মাঝে হচ্ছে যে আমরা চালিয়ে যাব। আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ আমাদের মাঝে রয়েছেন। আমি একটু এই মুহূর্তে আখতারুজ্জামান খান স্যারের কাছে চলে যাব। স্যার, আমাদের হচ্ছে স্যার তো ব্যয়ের কথা বললেন, স্যার আপনি একটি সম্যক ধারণা দিলেন, কিন্তু সরকারের যে রাজস্ব আয়টা কিভাবে স্যার হচ্ছে এবারে হচ্ছে নির্ধারণ করবে
এবং হচ্ছে গিয়ে যে কিভাবে হচ্ছে গিয়ে যে কোন ধন্যবাদ। কোন খাত থেকে সরকারের আয় হবে, এবং আক্ষরিক অর্থে আমরা যে বিষয়টা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত যে বহির্বিশ্বে অনেকে কর্মসংস্থান হারিয়েছে, আমাদের প্রবাসী ভাই যারা রয়েছে, রেমিটেন্স ছিল আমাদের আয়ের একটা অন্যতম উৎস, আমাদের গার্মেন্টস এক্সেসরিজ, আমাদের হচ্ছে গিয়ে এক্সপোর্ট করাটা ছিল আরেকটা আয়ের খাত, এবং সব মিলিয়ে একটা টালমাটাল অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি এবং সরকারের আয়ের খাতগুলো। স্যার, আপনি একটু বিশ্লেষণ করবেন। ধন্যবাদ। আসলে আলোচনার আঙ্গিকটা এত বড়, এত মানে ক্যানভাসটা এত বড় বাজেটের, মনে হচ্ছে যে তোমাকে দুটো পর্ব করতে হবে। অলরেডি 45 মিনিট চলে গেছে। যাই হোক, আমি একটু তোমার প্রথম যে প্রশ্নটি করেছিলে সেটাতে আসি। সেটা হচ্ছে যে যে দুধ উৎপাদনকারী, দুধ সে বিক্রি ফেলে দিচ্ছে, এরকম একটা চিত্র আমরা দেখেছি। ডিম উৎপাদনকারীরা ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল যে ডিম উৎপাদন আর করবো না, দাম কমে গেছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। পোল্ট্রি শিল্পরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সেরকম করে এই বিষয়গুলোকে কিন্তু ফ্রাস্ট্রেটেড করা যাবে না। তুমি দেখেছো যে সেনাবাহিনীর একটা গ্রুপ, বাংলাদেশ সেনাবাহিনী বা বিভিন্ন পুলিশের বিভিন্ন জনগোষ্ঠী দেখেছি আমরা বেসরকারি পর্যায়ে, যে সবজি কিনে সবজি উৎপাদনকারীকে তার ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যে ত্রাণটা, ডাইভার্সিফিকেশন, ইনোভেশন করতে হবে। শুধু ওই যে চাল ডাল তরি তরকারি দিচ্ছি, কিন্তু আমার মধ্যে ভাত খাওয়ার চেয়ে যদি আমি সবজিটা বেশি খাই, এই খাদ্যাভ্যাসটা যদি করোনার সাথে অ্যাডাপ্টেড একটা খাদ্য সংস্কৃতি হয়, এই বোর্ডটাকে জাগ্রত করে আমার খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন করে ত্রাণের ব্যবস্থাপনার মধ্যে যদি আমি পরিবর্তন এনে, আমি যদি ওই যে দুধগুলো কিনে ওই যে যাদের সমাজে দুধ প্রয়োজন, বাচ্চাদের বা বিভিন্ন ঘরেই যদি ওই দুধগুলো ত্রাণ আকারে দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে ভাতের চেয়েও আমার ওই দুধ দিয়ে তার ক্যালোরি সাপোর্ট বেশি হবে। আমি যদি পোল্ট্রি শিল্পের মধ্যে, আমি এটা জরুরি অবস্থাকালীন সময় বলছি, যে এই সময়গুলোর মধ্যে থিঙ্কিংটার মধ্যে ইনোভেশন নিয়ে আসতে হবে বিভিন্ন ধরনের, যাতে ওই উৎপাদনকারীরা কোনো ক্রমেই ফ্রাস্ট্রেটেড না হয়। এক্ষেত্রে সরকারেরও আগিয়ে আসতে হবে। আগিয়ে আসার ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে প্রণোদনা সহ বিভিন্ন ধরনের সাপোর্ট সরকার অলরেডি দিয়ে থাকেন, কিন্তু তারপর এই বিশেষ সময় তাদেরকে ফরওয়ার্ড লিঙ্কেজে, যেমন আমি দুধ কিনে যদি আমি দধি উৎপাদনকারীদেরকে আমি সেখানে যাওয়ার স্পেশাল ব্যবস্থা করে দিতে পারি, আমি যদি ওই যে পোল্ট্রি শিল্প ওদের মাংস কিনে ওগুলো যদি আবার এরকম যারা সেকেন্ডারি খাতে এই মাংস নিয়ে যারা আবার অন্যান্য দ্রব্যগুলো উৎপাদন করে তাদেরকে দিতে পারি, এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিত্তবান মানুষ, সরকার, স্থানীয় সরকার এই উৎপাদনকারীর সাথে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ট্যাঙ্ক, এগুলো সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। এই খাতগুলোকে ফ্রাস্ট্রেটেড করা যাবে না। এবং যেখানে কৃষি উৎপাদনের যেখানে সংরক্ষণাগার নেই, এই ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে দেখো আমরা বিদ্যুৎ বিহীন আর বিদ্যুৎ চলে আসে, বিদ্যুৎ যায় আসে, আমরা কিন্তু এই দুর্যোগগুলোকে নিয়েই আমার থাকতে হবে, এবং সেই দুর্যোগগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আসছি, থাকছি। বরিশালের কথাই বলি, যে বরিশালের যে মুন্সিগঞ্জের আলু সংরক্ষণগার রাখতে হবে, কোল্ড স্টোরেজ করতে হবে। আমাদের যে বরিশালের পেয়ারা আমরা উৎপাদন হয়, এগুলো উৎপাদন হয়ে দেখা যায় পচনশীল দ্রব্য অতি দ্রুত নষ্ট হয়ে যায়। বরিশালের দক্ষিণাঞ্চল মৎস্য উৎপাদন, আমাদের এখানে কিন্তু কোল্ড স্টোরেজ ওই রকম স্ট্রংলি সাইন্টিফিক কোল্ড স্টোরেজ নাই বললেই চলে। এইগুলোর কিন্তু ইনসেন্টিভ, এগুলো কিন্তু ধরে রেখে ক্যালোরি সংরক্ষণ করে খাদ্যের পুষ্টিমান ধরে রেখে কিন্তু এগুলো সংরক্ষণ করতে হবে এবং তার মূল্য স্থিতিশীল রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কৃষি উৎপাদনের এই জায়গাগুলোতেও আমি কিন্তু প্রস্তাব করব, যাতে বিশেষ করে বরিশালের আমরা পেয়ারা শিল্প, মৎস্য শিল্প, বরিশালের যে গরু, হাঁস, ছাগল চরাঞ্চলের যে মানুষরা, এদেরকে সংরক্ষণের জন্য এই সম্পদকে সংরক্ষণের জন্য আমরা প্রোটেকশন চাচ্ছি, আরো বেশি প্রোটেকশন চাচ্ছি। কারণ আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই প্রাকৃতিক দুর্যোগ কখনো মহামারী এসে যায়, কখনো ঘূর্ণিঝড় এসে যায়। তো যাই হোক, দ্বিতীয় যে কথাটি এসছে সেটা হলো, আমি ইসের পরে ওই তোমার এই রেভিনিউর প্রশ্নে যাওয়ার আগে আমি একটু শিল্প খাতে যাব, শিল্প এবং সেবা খাত। বাংলাদেশ মানে ট্রিমেন্ডাসলি কিন্তু শিল্পে অনেক উন্নত হয়েছে। এবং কারণ কি, সরকারের দেখো কতগুলো 100টা স্পেশাল ইকোনমিক জোন করার কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং সেখানে কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশে শক্তির একটা উল্লেখযোগ্য জায়গা কি, বাংলাদেশের শক্তির একটা উল্লেখযোগ্য জায়গা যে জিডিপির প্রায় 32% বিনিয়োগে চলে এসছে। এই যে 32% বিনিয়োগে চলে আসা মানে কি, একদিকে কৃষি আমাদেরকে ন্যাচারালি, আমাদের নির্ভরযোগ্য খাত হচ্ছে কৃষি, কিন্তু সাস্টেনেবল
কৃষি ওঠানামা করে, কিন্তু সাস্টেনেবল শিল্প খাত কিন্তু বাংলাদেশকে আমাদেরকে ওরকম সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যাবে। তো সেই শিল্প খাতে কিন্তু বাংলাদেশ আগাচ্ছে বা অনেক এগিয়েছে অনেক, এবং শিল্প খাতের জন্য সরকারেরও প্রণোদনা আছে। সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য আজকে আমরা দেখছি যে এই যে করোনার এই সময়ে যে আমরা শিল্প খাত সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের জীবন এবং স্বাস্থ্য ঝুঁকিটা কিছুটা মেনেও নিতে বাধ্য হয়েছে শিল্প খাত। কি আজমল স্যার আমার সাথে একমত হবেন বোধহয়, যে শিল্প খাতকে মানে তৈরি পোশাক খাতকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য তার উৎপাদন এবং বিদেশি বাজার ধরে রাখা এবং রপ্তানি বাজারটাকে ধরে রাখার জন্য কিন্তু আমরা কিছুটা স্বাস্থ্য ঝুঁকিকে কিন্তু অপরচুনিটি কস্ট হিসেবে নিয়ে নিছি। শিল্প খাত কিন্তু আমাদের অর্থনীতির এই যে ট্রানজিশন পয়েন্ট, যেটা আমরা যে বলছি যে আমরা ডেভেলপিং কান্ট্রিতে চলে যাব বা মধ্য আয়ের দেশে চলে যাব, তার প্রধানতম ডিটারমিনেন্ট কিন্তু শিল্প খাত, এবং শিল্প খাত কিন্তু সেইভাবেই এগোচ্ছে। শিল্প খাতের ক্ষেত্রেও কিন্তু শিল্পের এই জায়গাটিকেও কিন্তু আমার ধরে রাখার জন্য এই যে স্পেশাল ইকোনমিক জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং যাতে বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসে, সেই এবং সেবা খাতগুলো যাতে ডেভেলপমেন্ট বিকাশমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু একেবারে যে প্রোটেকশনটা বাদ দেওয়া যাবে তা কিন্তু না, সেটাও কিন্তু আমাদের ধরে রাখতে হবে। করোনা বেশি দিন থাকবে না, করোনা হয়তো চলে যাবে, অথবা আমরা করোনাকে মিটিগেট করবো, অ্যাডাপ্টেড করেই কিন্তু বেঁচে থাকতে হবে। তার প্রক্রিয়া কিন্তু অর্থনীতিতে মাত্রই চলমান হয়েছে। সাধারণ ছুটি কিন্তু অলরেডি সরকার ঘোষণা বাদ দিয়ে দিয়েছে। আমি যে কথাটি বলতে চাই যে আমি একটু যোগ করতে চাই এই জায়গাটায়, যে আপনি ওই যেটা বলছিলেন যে শিল্প খাত তো অবশ্যই ইম্পর্টেন্ট সাস্টেন করার জন্য, আর সেক্ষেত্রে হলো আপনার আমাদের পোশাক শিল্প হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের আমাদের সে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনছে এবং আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে বা নতুন বিনিয়োগের সহযোগিতা করছে। কিন্তু একটু যেটা আমাদের খেয়াল রাখতে হবে, খেয়াল আমরা রাখছি নিশ্চয়ই হয়তো, যে একটি শিল্প বা একটি খাতের উপর নির্ভর করে কিন্তু আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবো। অর্থাৎ আমাদেরকে কিন্তু বৈচিত্র্যের দিকে যেতে হবে, আরো বেশি পণ্যের কথা ভাবতে হবে, নতুন পণ্য নতুন বাজার, শুধুমাত্র পোশাক নয়। এই জায়গাটা বোধহয় আমাদের বলা দরকার সবারই। চমৎকার চমৎকার কথা বলেছেন। আমি এই জায়গাটিতে মানে আমি দুটো জায়গাতে আসবো, একটা হলো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আর একটা হলো ইকোনমিক ডাইভার্সিফিকেশন এবং এগ্রিকালচারাল ডাইভার্সিফিকেশন। আমরা শুধু শস্য নিয়ে পড়ে থাকলে হবে না, আজকে নন এগ্রিকালচারাল যে রুরাল ইকোনমিকেও ডেভেলপ করতে হবে, এটাই ডাইভার্সিফিকেশন। আপনি যে কথাটি বললেন যে এক কেন্দ্রিক 80% এক্সপোর্ট আর্নিং হচ্ছে, মোর দ্যান অ্যারাউন্ড 80% এক্সপোর্ট আর্নিং হচ্ছে আরএমজি থেকে, রেডিমেড গার্মেন্টস থেকে। আজকে এই যে সরকার উদ্যোগ নিয়েছে, আপনি লক্ষ্য করেছেন কিনা 64টা ডিস্ট্রিক্টে যে লোকাল যে প্রোডাকশন বলা হচ্ছে, ব্র্যান্ডিং করছে, এক একটা ডিস্ট্রিক্টের এক একটা ব্র্যান্ডিং বলা হচ্ছে যে তুমি যা উৎপাদন করো সেটাকে তুমি এমফাসিস দিয়ে ওইটার উৎপাদনের দিকে চলে যাও। তো সুতরাং সেই প্রক্রিয়াটি চলছে। এবং এখন দেখেন ঔষধ শিল্পে বাংলাদেশ কিন্তু আফ্রিকান কান্ট্রিজ সহ অন্যান্য দেশে বাংলাদেশের ঔষধ কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ইলেকট্রনিক গুডস এবং সফটওয়্যার এক্সপোর্টে কিন্তু আমরা অনেক ভালো করছি। আমরা ওই যে চামড়াজাত শিল্প লেদার টেকনোলজি, ওখানেও কিন্তু ভালো করছি, এবং অন্যান্য অনেক জায়গাগুলোতে কিন্তু শক্তি তৈরি হচ্ছে। এখন ইকোনমিক পলিসির মাধ্যমে আমাদের সার্ভিস সেক্টর গুলো কিন্তু অনেক ডেভেলপ করছে। তো সার্ভিস সেক্টর এবং শিল্প নিয়ে আমরা যাব। হ্যাঁ, আমি তোমার প্রশ্নে যাচ্ছি, তোমার সময় গড়িয়ে যাচ্ছে। স্যার তার আগে একটু বিষয় বলে দিচ্ছি স্যার। সেটি হচ্ছে আপনি যে বললেন ঔষধ শিল্প বা সার্ভিসে বললেন যে আমাদের বৈচিত্র্য আনতে হবে। আমরা কিন্তু দেখলাম বেক্সিমকো গত সপ্তাহে স্যার পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই এক্সপোর্ট করেছে স্যার। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু শব্দটা একটু ইতিবাচক স্যার। সাউন্ড একটু মানে হ্যাঁ বলো, প্রশ্ন বলো স্যার। সেটি হচ্ছে বেক্সিমকো কয়েকদিন আগে স্যার পিপিই এক্সপোর্ট করলো, এবং এটিও কিন্তু স্যার আমাদের অর্থনীতির চলক বা বৈচিত্র্য আনয়নের জন্য স্যার একটি মাধ্যম স্যার। এভাবে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু আমাদের অর্থনীতিতে আমরা একটি অবদান রাখতে পারবো, এবং আমরা যে স্যার যেটি বললেন পণ্যের বৈচিত্র্য, সেটিও আমরা আনতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। তো এখন এই যে বৈচিত্র্যটা নিয়ে আসতেই হবে। আমি ওই যে আরো এই বিষয়ে আমি চ্যালেঞ্জের যে বিষয়গুলো আলোচনার শেষাংশে এগুলোকে আরো কিছু কথা বলবো। রেভিনিউর প্রশ্নে বাংলাদেশের যে ট্র্যাজিক ইভেন্ট ফর বাংলাদেশ, যে 17 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষের মধ্যে আমরা টিআইএন ধারী 40-42 লাখ মাত্র।
এবং ট্যাক্স দিচ্ছি মাত্র হয়তো 10, 12, 13 লাখ মানুষ বা 20 লাখ মানুষ ট্যাক্স দিচ্ছি। হোয়াট ইজ দিস? এইটা কি করে হয়? তুমি ডেভেলপিং কান্ট্রি হবে, আমি মধ্য আয়ের দেশ হব, এত কম সংখ্যক ট্যাক্স নেটের মধ্যে থাকবে, এটা দুঃখজনক। দিস ইজ ট্র্যাজিক ইভেন্ট ফর বাংলাদেশ। আমি শুধু সরকারের কাছে চাইবো, সরকার আমার রাস্তা দাও, আমার বিদ্যুৎ দাও, আমার অবকাঠামো দাও, পদ্মা ব্রিজ দাও, আমাকে এই দাও, ভেন্টিলেটর দাও, আমাকে আইসিইউ বেড দাও, আমাকে এই দাও সেই দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও, ভোকেশনাল ট্রেনিং দাও। আমি রেভিনিউতে পার্টিসিপেট করবো না, দিস ইজ ব্যাড। আমার সিটিজেন অ্যাওয়ারনেসের জায়গাতে আমাকে যদি রেভিনিউর এই যে ডেফিসিটের যে মানে ঝুঁকিটা তৈরি হয়েছে, এই জায়গাটা থেকে আমি সবচেয়ে ইমফেসিস দেব জনগণের রেভিনিউ অ্যাওয়ারনেস। আমি শব্দটি বলছি আবারও, পিপলস রেভিনিউ অ্যাওয়ারনেস। পিপল যদি রেভিনিউ অ্যাওয়ারনেসের মানে পিকে না যায়, তাহলে বাংলাদেশের কিন্তু এই ঝুঁকিটা থেকেই যাবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এবারে বাস্তবতা এসছে যে যার যেখানে যতটুকু আয় আছে, ওই আয়টুকু আমাদের ট্যাক্স মানে ইয়ের মধ্যে ট্যাক্সে দেখিয়ে, রিটার্নে দেখিয়ে আমার আয়কে, সরকারকে আরো বেশি বেশি আয় দেওয়ার প্রবণতাটা থাকতে হবে। এই ক্ষেত্রে আমি কিন্তু এই রেভিনিউ অ্যাওয়ারনেস এর কথা বলবো এক। দ্বিতীয়ত হচ্ছে এই করোনা বাস্তবতায় তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, যে ইন জেনারেলি মানুষের আয় কমেছে, বিভিন্ন শিল্পপতিদের আয় কমেছে, শিল্পের আয় কমেছে, এটা একটা ভিন্ন বাস্তবতা। কিন্তু আমরা আমাদের ওভারঅল বাস্তবতায় আমরা কি করব, যে আমরা ট্যাক্সটার নেটটা বাড়াতে হবে। আমি যদি এমনটা করি যে যে আমি প্রতি পোল ট্যাক্স, প্রতি জনগণ ট্যাক্স দেবে। একটা শিশু সে স্কুলে যাচ্ছে, সে 1 টাকা ট্যাক্স দেবে। একজন ভিখারি সে প্রতিদিন ভিক্ষা করছে, সে 1 টাকা ট্যাক্স দেবে, 10 পয়সা ট্যাক্স দেবে। তাহলে এই যে ট্যাক্স কালচারটা যদি, ট্যাক্স দেওয়ার কালচারটা যদি ডেভেলপ করে, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। আরেকটি বিষয় যে ট্যাক্সের যে জায়গাগুলোতে আমি তো খুব শঙ্কিত, যে আমি দেখছি যে আমাদের সেকেন্ডারি, দ্যাট ইজ ইনডিরেক্ট ট্যাক্স থেকে আমাদের বেশি আসে, মানে এনবিআর ট্যাক্স থেকে আমাদের বেশি আসে। এবং সেই এনবিআর এর মধ্যে প্রত্যক্ষ কর হলো আয়, আয় থেকে যে ট্যাক্স আসে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করটা বেশি। তো বাংলাদেশের যখন আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশে যখন আয় ক্ষতিগ্রস্ত হয়, তখন এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেখানে যেখানে যে উৎপাদন টিকে আছে, যেখানে উৎপাদন টিকে আছে, সেই জায়গাগুলোকে নক করতে হবে। কর্পোরেট ট্যাক্সের জায়গাগুলো এখানে নিয়ে প্রগতিশীল হারে ট্যাক্স আরোপ করতে হবে। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে প্রোগ্রেসিভ ট্যাক্স আরোপ করতে হবে, এই বাস্তবতায় একটা। দ্বিতীয়টা হচ্ছে যে আমার কালো টাকা, বাংলাদেশের 2 times or 3 times মানি জিডিপি, 2 times or 3 times জিডিপির কালো টাকা বাংলাদেশের ইকোনমিতে খেলা করছে, যার উপরে সরকার হস্তক্ষেপ করছেন, করার চেষ্টা করছেন। এই কালো টাকাগুলোকে বের করে নিয়ে আসতে হবে। এবং এগুলো যদি ট্যাক্স নেটের আওতায় আনা যায়, তাদের আমি কখনো কখনো সরকার ইনসেন্টিভ দিয়ে থাকেন, আমার মনে হয় যে স্বল্প মাত্রায় ইনসেন্টিভ দিয়ে তারা হসপিটাল করুক, ঘোষণা দিয়ে দেওয়া হোক যে সারা বাংলাদেশের 64টা জেলায় তোমরা ইয়ে করো, মানে করোনা হসপিটাল তৈরি করো, কোভিড হসপিটাল তৈরি করো, তোমরা এই ব্ল্যাক মানির ক্ষেত্রে তোমরা ছাড় পাবে। এই করে যদি ইকোনমিতে ওই মানি সার্কুলেশনটা নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় যে ইকোনমি উপকৃত হবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা একদিকে ব্ল্যাক মানিটাকে নিয়ে ভাবতে হবে, এটাকে কিভাবে ফর্মালি বিভিন্ন মানে স্বাস্থ্যসেবার এই খাতগুলোতে নিয়ে আসা যায় এইটা। আর একটা হলো ট্যাক্সের নেটটা বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে। আর যারা ট্যাক্স ফাঁকি দেই আমরা, আমাদের জনগণের ভিতরে ওই ট্যাক্স ফাঁকি, এই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স ব্যবস্থাপনার একটি আমি প্রস্তাব করব, যে ট্যাক্সের যে মেকানিজমটা, এই আয়কর বা পরোক্ষ করের যে মেকানিজমটা, ট্যাক্স আহরণের যে একটা ফর্ম, ওই একটা ফর্ম ফিল আপ করতে গেলেই জনগণ একেবারে বীতশ্রদ্ধ হয়ে যায় ট্যাক্সের প্রতি। আমি ফর্মটা ইজি করে ফেলি, আমি এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবারে আমরা ওই যে এককালীন ট্যাক্স রিটার্ন দিয়ে এককালীন টাকাটা জমা দিব, আমি এবারে বলছি যে প্রভিশন যদিও আছে প্রতি মাসে ট্যাক্সটা আদায় করে নেওয়া হোক, যাতে ওই এককালীন চাপটা কম হয়। আমি জনগণের অন্যান্যর কাছ থেকেও যে প্রতি মাসেই তার থেকে কিছু ট্যাক্স আদায় করে নেওয়া হোক। যাদের বড় বড় ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, বাংলাদেশ কালকেও দেখলাম পাবলিকেশনে যে বড় ধনীদের তালিকায় বাংলাদেশ 1-2 নম্বরে আছে। তাহলে সেই ধনীদের কারা? বাংলাদেশ আয় বৈষম্য, আমি তোমাকে একটি তথ্য বলি যে গিনি সহগ দিয়ে আয় বৈষম্য পরিমাপ করা হয়। সেখানে স্বাধীনতা পরবর্তী সময় 70-এর দশক 80-র দশক এই সময়টায় গিনি সহগ ছিল গিনি সহগের মাত্রাটা আমি একটু বলে নেই, এটা যত শূন্যের কাছাকাছি থাকবে তত আয় বৈষম্য
আয় বৈষম্য কম থাকবে। এটা যখন 1-এর কাছাকাছি যত যাবে তত আয় বৈষম্য বেশি হবে। তথ্য বলছে যে বাংলাদেশে এখন 0.48 নিয়ার অ্যাবাউট 5 গিনি সহগের মান, তাহলে আয় বৈষম্য বেড়ে যাচ্ছে। তাহলে আয় বৈষম্য বেড়ে যাচ্ছে মানে কি? আর এই করোনা বাস্তবতায় আয় বৈষম্য তো আরো বাড়াবে। দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করতো সেই 20% লোক, এখন তো আরো 10% লোক, 20% লোক দারিদ্র্য সীমার নিচে চলে এসছে। এই 30+ সমস্যা মানে ফর দ্য টাইম বিং এই যে দারিদ্র্য সীমার নিচে চলে আসা মানে কি আয় বৈষম্যটা আরো বাড়ছে। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সেই কোটি কোটি টাকার উপরে তুমি এখন রিবেট মানে ট্যাক্স আরোপ করে দাও। সেই টাকার উপরে ট্যাক্স আরোপ করে এখানের রেভিনিউ ম্যানেজমেন্টটা আমাদের করতে হবে। এইভাবে করে এবং এখানে ব্যক্তি পর্যায়েও কিন্তু একটু প্রণোদনা দিতে হবে। ট্যাক্সের যদিও ঝুঁকি আছে, তারপরে এটা আবার প্যারাডক্সিক্যাল হয় কিনা যে ওই যে ন্যূনতম ট্যাক্সটা যে মানে এটাকে এই যে লিমিটটা, এই লিমিটটা বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের জন্য এইটাকে একটু বাড়িয়ে দেয়া। এখানে আরেকটা জনগোষ্ঠীর কথা আমি বলি, সমাজ গড়িয়ে যাচ্ছে যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলো, তাদের দোকান বন্ধ হলো। যাদের ইনফরমাল সেক্টরের শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হলো, গার্মেন্টস এর অনেক শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হলো, কৃষি ক্ষতিগ্রস্ত হলো, সব ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা কিন্তু বাড়িতে বসে পূর্ণাঙ্গ বেতন। হ্যাঁ স্যার একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। স্যার আপনি যদি একটু ওই জায়গাটা থেকে স্যার একটু ক্যারি করেন, স্যার যেখান থেকে শেষ করলেন স্যার। হ্যাঁ স্যার বলছিলেন হলো করের ক্ষেত্রে যে কিভাবে আমাদের আদায় বাড়বে, কারণ এবার বাজেট বড় হবে। আমরা যেটা বাড়িতে বসে বেতনটা পাচ্ছি ইএফটির মাধ্যমে, এখানেও কিন্তু ভাবনার বিষয় আছে। আমি জানি না আমার হয়তো সহকর্মীরা কিংবা আমার এই জনগোষ্ঠীরা আমার উপর ক্ষুব্ধ হবেন কিনা, যে বিদেশে আমি দেখেছি অনেক দেশে কি করেছে, তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমায়নি, কিন্তু বিদ্যমান বাস্তবতা যদি প্রলং করে, যদি এরকমটি হয়, তাহলে ওই যে বার্ষিক বেতন বৃদ্ধির যে প্রভিশনটা ওইটাকে কাট করা যায় প্রয়োজনে। এটা আমার বিপক্ষে হয়তো আজমল স্যার কথা বলবেন, হয়তো ক্ষুব্ধ হবেন, কিন্তু আমি এই কথাটি বলছি দেশের বাস্তবতার কারণে, যে ক্ষতিগ্রস্ততার মাত্রা কিন্তু ছড়িয়ে পড়েছে। তো সুতরাং আমাদের এই ক্ষতিগ্রস্ততার এই মাত্রায়, আমি স্বাস্থ্যখাত নিয়ে পরে কথা বলবো যদি সময় হয়, অথবা দ্বিতীয় পর্বে কথা বলবো, স্বাস্থ্যখাত নিয়ে কথা বলার আছে এবং বরিশালকে নিয়েও কথা বলার আছে। যাই হোক, এই ওভারঅল বাস্তবতাটাকে ঘিরে কিন্তু বাজেটকে আমাদের অ্যাড্রেস করতে হবে। শুভ। জি স্যার। স্যার এখানে হচ্ছে কি স্যার অনেকে স্যার বাজেট দেখতে, যদি স্যার আমি একটু মাঝখানে দু একজনের কথা বলি স্যার। স্যার আপনাদের এক স্টুডেন্ট এসসি সরকার, তিনি বলেছেন তার দারুণ লাগছে, ইচ্ছে করছে আবার আপনাদের সংস্পর্শে চলে যায়, আবার সেই ছাত্রত্ব গ্রহণ করি। অনেকে একজনে জানতে চেয়েছে স্যার, আপনি যেটি বলেন স্যার, আমাদের যে আয় মুক্ত মানে করের সীমাটা কতটুকু হবে এবং স্যার কতটুকু যৌক্তিক। স্যার অনেকে বলেছেন যে, স্যার একজন লিখেছেন যে একেবারে যারা বেসরকারি ফার্মে চাকরি করতেন, ব্যবসা করতেন ছোট পরিসরে, তারা কিন্তু আয়ের মধ্যে গত অর্থ বছরে ঢুকে গিয়েছিলেন। এই মন্দার সময়ে তারা কিন্তু, মন্দা বলছি এই অর্থে যে করোনার সময়ে অনেকে চাকরি হারিয়েছেন এবং অনেকে হচ্ছে গিয়ে যে তাদের ব্যবসা লস করেছেন, অনেকে হচ্ছে হয়তো বা বেতন পাচ্ছেন না, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবেন। তো তাদের জন্য আসলে এই করের সীমাটা কি হওয়া উচিত স্যার? আজমত স্যার, আমি একটু আপনার প্রশ্নের আগে একটু কথা বলে নিই। আমাদের সাথে এই লাইভে আছেন ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক, পরবর্তীতে উনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়ে ওখানে চলে গেছেন, আমাদের জনাব আবুল কাশেম স্যার। উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, উনি লাইভে আছেন। যেহেতু আপনি কর নিয়ে কথা বলছেন, রাজস্ব বোর্ডের সদস্য আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আবুল কাশেম স্যার আমাদের সাথে আছেন। ধন্যবাদ আজমত স্যার। স্যার আমাদের কর নিয়ে যে কথা হচ্ছিল, আক্তার স্যার আপনার কথা দিয়ে আমি একটু এগিয়ে যাই। সেটা হলো যে আমাদের করমুক্ত আয় সীমাটা বাড়বে কিনা, অর্থাৎ আমাদের যে গত বছর যে 2.5 লাখ টাকা ছিল হচ্ছে যাদের বা তার উপরে তাদেরকে কর দিতে হবে, এবার একটু এই সীমাটা বাড়তে পারে এই কারণে যে আপনি যেটা বললেন যে এইটা আবার ইয়ে হয়ে যায় কিনা, একটা কন্ট্রোভার্সি হয়ে যায় কিনা। হবে না এই কারণে যে মানুষের আয় তো কমে গেছে। এখন এই বাস্তবতাকে মনে রেখে সেক্ষেত্রে হচ্ছে সাধারণদের ক্ষেত্রে এটা কমানো যেতে পারে, কিন্তু তাহলে আমাদের রাজস্ব বাড়বে কিভাবে? রাজস্ব বাড়ার ক্ষেত্রে
কর্পোরেট আয়করের কথা যেটা বলা হচ্ছে, কর্পোরেট করটা বাড়তে পারে, কিন্তু কর্পোরেট করের ক্ষেত্রেও একটি বাধা আছে, সেক্ষেত্রে তাদেরও আয় কম। কিন্তু তাদের পক্ষে বোধহয় ঘুরে দাঁড়ানো সম্ভব হবে যদি আমাদের কি বলে যে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। তো সেক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া যেতে পারে। আর আপনি যেটা বললেন যে আমি এটা আপনার সঙ্গে একমত যে সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা এই বাস্তবতায় কিছু কমালে তো কিছু মানে আমাদের বিরুদ্ধে যাওয়ার বা বিরুদ্ধে কথা বলা, আমি সরকারি কর্মচারী হিসেবে যে আমি তার বিরুদ্ধে বলবো বলার সুযোগ নাই। পৃথিবীর অনেক দেশেই হচ্ছে ওই যে আপনি যেটা বললেন বর্ধিত আয়, প্রতি বছরে যে আয় বর্ধিত হয় সেই অংশটা বাদ যাচ্ছে। কোথাও হয়তো আমরা এরকমও দেখা গেছে যে হাউসব্যান্ড থেকে কমিয়েছে বা বিশেষ কোনো ভাতা কমিয়েছে, এরকম ঘটনা ঘটেছে এবং ঘটছে। এখন দেশের মানুষের জন্য, কারণ সরকারি কর্মকর্তাদের সরকার গত যে পে কমিশন থেকে যে বেতন ভাতা বাড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারি কর্মকর্তারা আগের মতো খারাপ অবস্থায় এখন আর নাই, এখন ভালো আছেন। তো সে অবস্থায় দেশের মানুষের কথা চিন্তা করে, কল্যাণের কথা চিন্তা করে সরকার যদি সেরকম বিবেচনা করে, তাহলে আমি ব্যক্তিগতভাবে এইটার ক্ষেত্রে মানে বিরুদ্ধ মত আমি দিতে চাই না। কারণ আপনি ভালো কিছু চাইলে, মানবতার পক্ষে যেতে চাইলে, বর্তমান বাস্তবতার কথা বলতে চাইলে, সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত স্যাক্রিফাইসের জায়গা নিশ্চয়ই থেকে যায়। তবে করের ক্ষেত্রে যেটা বলার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এবছর যেন কোনো অবস্থাতেই যে আমাদের যে কর ফাঁকির একটা বড় প্রবণতা আছে সরকারের আয়ের ক্ষেত্রে, এই যে আমাদের জিডিপি ট্যাক্সের যে রেশিওটা আছে হলো 10%, আমাদের বাংলাদেশে যেটা দক্ষিণ এশিয়া 10%, সেটাও বাংলাদেশের মানে দক্ষিণ সর্বনিম্ন। মানে ভারত নেপালেও হচ্ছে সেটা 18%, 18% উপরে আছে। অন্যান্য উন্নত দেশগুলোর কথা তো নাই আনলাম। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে করের সীমা যেমনি বাড়াতে হবে, প্রত্যক্ষ করেই বাড়াতে হবে। যদিও আমরা শুনতে পাচ্ছি যে এইবারের বাস্তবতায় নাকি কিছু ক্ষেত্রে পরোক্ষ কর এবং সেটা 20,000 কোটি টাকার মতো নাকি বাড়তে পারে, এরকম একটা প্রস্তাবনা গেছে। আমি জানি না ঠিক এটা সত্য কিনা, এটা একটা আলোচনায় শুনলাম আর কি। তো সেক্ষেত্রে আসলে পরোক্ষ কর তো কিছু পরোক্ষ করের অসুবিধার দিক আছে, পরোক্ষ কর আদায় করা সরকারের জন্য সুবিধা, এটা সত্য। এবং আপনি যেটা বললেন সব ধরনের মানুষজন, ওই যে আপনি যেভাবে বললেন যে ভিক্ষুক থেকে শুরু করে একজন ছাত্র সকলেই সেই কর দিতে বাধ্য হবে আর কি। সেক্ষেত্রে সরকারের আয়ের দিক থেকে হয়তো এই বাস্তবতায় সুবিধা হবে, কিন্তু পরোক্ষ কর বাড়ানোর সময় সরকার নিশ্চয়ই মনে রাখবে যে সেই পরোক্ষ কর যাতে এইরকম একটি আয় কমে যাওয়া পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির কারণ হয়ে না দাঁড়ায়। কারণ মুদ্রাস্ফীতি হলে পরে তো এমনিতে মানুষের হাতে আয় নাই। সুতরাং এখন এই অবস্থায় যদি মুদ্রাস্ফীতি ব্যাপক হয়, সেক্ষেত্রে হচ্ছে মানুষের জন্য নতুন একটি মরার উপর খাড়া ঘা হয়ে দেখা দেবে আর কি। তো নিশ্চয়ই সরকার সেটা বিবেচনায় রাখবে। আর শুভ, আরেকটি কথা এখানে একটু বলি যে আমাদের আলোচনায় যে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আসেনি, সেটা হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা খাত। জি স্যার, সেটা ছিল স্যার, আমি নিয়ে এসেছিলাম স্যার, যে পরবর্তীতে ছিল স্যার, আছে স্যার। স্যার আপনি যখন প্রসঙ্গটি স্যার তুললেনই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে স্যার, এই যে করোনাকালীন সময় স্যার আমাদের যে সামাজিক নিরাপত্তা খাত বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী স্যার, আমরা যেভাবে বলি না কেন স্যার, এই দিকটাতে হচ্ছে গিয়ে যে সরকার আগের থেকে স্যার আপনার কি যে বরাদ্দ স্যার বাড়ানোর জন্য প্রস্তাব করবেন কিনা, এবং তার রূপরেখাটা স্যার কিরকম হবে বলে স্যার আপনারা মনে করেন স্যার? সামাজিক নিরাপত্তা খাতে আমার জানা মতে এই যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অলরেডি প্রস্তাব চলে গেছে এই খাতে ব্যয় বাড়ানোর জন্য। এবং এটি প্রধানমন্ত্রী কনসার্ন, উনি ওনার যে আমাদের জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই সময়, এবং এই প্রতিবার এই যে করোনার সময় যে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের সামনে এসছেন এবং কথা বলেছেন, সে প্রতিবারই উনি সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়েছেন। কৃষি খাতকে যেমনি দিয়েছেন, তেমনি সামাজিক নিরাপত্তা খাত গুরুত্ব দিয়েছেন। এবং অলরেডি আবার গতবারের তুলনায় 20% হলো আমাদের সামাজিক নিরাপত্তা খাতে বাড়ানোর জন্য প্রস্তাব আছে, এবং সেক্ষেত্রে আওতাটি বাড়ানো হবে। আমাদের যে সামাজিক নিরাপত্তা খাতের ক্ষেত্রে যেমন বলা যায় যে আমাদের বার্ধক্য ভাতা, তারপরে হচ্ছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই জাতীয় যে ভাতা যেগুলো দেয়া হচ্ছে, সেই ক্ষেত্রে হলো তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। অর্থাৎ পরিমাণ ঠিক থাকবে, গতবারের মতোই ব্যক্তি যেভাবে পেত সেইভাবেই পাবে, কিন্তু তাদের সংখ্যা বাড়ানো হবে, এবং সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণ। অর্থাৎ ওই 20% অতিরিক্ত টাকাটা সেটা হচ্ছে নতুন যাদেরকে ইনক্লুড করা হবে তাদেরকে এর সঙ্গে তাদেরকে এর মধ্যে আনতে হবে।
স্যার আর আপনাদের দুজনের কাছে স্যার একটি প্রশ্ন থাকবে স্যার, সেটি হচ্ছে স্যার এই সময়টিতে স্যার আমরা যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা বলি, সেক্ষেত্রে স্যার হচ্ছে যে আমরা যে বিধবা ভাতা কিংবা হচ্ছে বয়স্ক ভাতা কিংবা হচ্ছে গিয়ে স্যার হচ্ছে আমরা বিভিন্ন সময় স্যার মুক্তিযোদ্ধা ভাতা সহ অন্যান্য ভাতাগুলো আমরা প্রদান করি এবং স্যার একেবারে বলি যে দেখা যায় যে বছরের একটি সময় আমরা মাছ ধরা নিষিদ্ধ করি, স্বাভাবিক প্রক্রিয়া স্যার আমরা জেলেদেরকে হচ্ছে জীবন ধারণের জন্য একটা ব্যবস্থা করি। এখন এই ক্ষেত্রগুলোতে স্যার আমরা ওই যারা সুবিধাভোগী রয়েছে তাদের জন্য স্পেশাল আইডেন্টিটি কার্ড আমরা স্যার ব্যবস্থা করতে পারি কিনা, এবং হচ্ছে গিয়ে যে একটি হচ্ছে গিয়ে যে আমব্রেলার নিচে বা একটি ছাতার নিচে তাদেরকে আনা যায় কিনা স্যার, একেবারে পরিচয়পত্র দিয়ে স্যার। আচ্ছা, এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এটি খুবই দরকার এখন, কারণ এইটি হচ্ছে আমি যে কথাটা বলছিলাম আগে, যে আমাদের শুধু বরাদ্দ বাড়ানোর কথা বললে হবে না। আমরা সবসময় বাজেট আলোচনায় বরাদ্দ বাড়ানো বরাদ্দ নিয়েই কথা বলি, কিন্তু এইটি হচ্ছে ব্যবস্থাপনার দিক। কারণ আমাদেরকে ব্যবস্থাপনার দিকে এখন যেতে হবে। এখন এটা বাংলাদেশ ডিজিটালাইজড হচ্ছে, ক্রমাগত হচ্ছে। এটা আমাদের ওখান থেকে যাত্রা শুরু হলো যে যখন হচ্ছে আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড হলো, এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখন আমাদের তথ্য আছে, সরকারের তথ্য ভান্ডারে তথ্য আছে নাগরিকদের, এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে হচ্ছে সকল নাগরিকদের জন্য সুনির্দিষ্ট করে আপনার যে কার সেফটি নেটের মধ্যে কারা আসবে, কার আয় স্তর কি, কে কোন পেশার সঙ্গে জড়িত এবং বর্তমান অবস্থাটা কি, এই সমস্ত কিছু সরকারের কাছে থাকবে। এবং সেই ক্ষেত্রে ওই সুনির্দিষ্ট একটি কার্ড, সেই কার্ডটি বলে দিতে পারবে। কারণ নইলে এই যে আমরা কিছুদিন আগেও শুনলাম যে প্রথমত হলো যখন ত্রাণ পাঠানো হলো, সেই ত্রাণের টাকা, ত্রাণের চাল বা ত্রাণের যে সামগ্রী, সেটা হচ্ছে যথাযথ ব্যবহার কোনো ক্ষেত্রে কোনো জনপ্রতিনিধি করে নাই, বা কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে সমস্যা হয়েছে, কারোর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। এবং সরকার তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, সেটাও আমরা জানি। তো কিন্তু তখন সরকার একটি সহজ পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সকলের অ্যাকাউন্টে, সেফটি নেটের আওতায় যাদেরকে অ্যাকাউন্টে তাদেরকে 2,500 টাকা করে সরকার পাঠিয়ে দিয়েছে একেবারে সরাসরি। কিন্তু ওই যাদের মোবাইল নাম্বারটি পাঠানো হবে, মানে যাদেরকে অ্যাকাউন্টে পাঠানো হবে, তাদের তালিকাটি যাদের হাত দিয়ে করানো হলো, সেক্ষেত্রেও দেখা গেছে যে ওই তালিকায় দেখা গেল একজন অবস্থাপন্ন লোকের স্ত্রীর নাম্বারটা দিয়ে দেওয়া হলো যে এটা হচ্ছে এরকম করে। অর্থাৎ এই যে আমাদের যে মানসিকতার যে সমস্যা, আমরা যে দীর্ঘদিন ধরে একটি চর্চার মধ্যে আছি, দুর্নীতির চর্চার মধ্যে, সেইটি ক্ষেত্র বিশেষে কারোর একেবারে এটি তার মজ্জাগত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সরকার যদি একটি কার্ডের ব্যবস্থা করতে পারে এবং যেটার মাধ্যমে খুব সহজেই যার প্রাপ্য তাকে নির্ধারণ করা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা এই ব্যবস্থাপনার জায়গায় উন্নত হতে পারবো, এবং যাদের উদ্দেশ্যে সরকারের এই সমস্ত প্রয়াস, সেটা যথাযথভাবে বাস্তবায়ন করা যাবে। জি স্যার, আপনি যে ঘুরে ফিরে সেই সুশাসনের জায়গায় গিয়েছেন, আমি একটু শ্রদ্ধা আখতারুজ্জামান খান স্যারের কাছে যাব। স্যার আজমল স্যার ঘুরে ফিরে স্যার একটি জায়গায় নজর দিয়েছেন, বাজেট প্রস্তাবনা করছেন, সরকার বাজেট দিচ্ছে, কিন্তু স্যার হচ্ছে আমাদের বাস্তবায়নের জায়গাটায় স্যার আমাদের সুশাসনের অভাব রয়েছে। এবং স্যার আমি যে বিষয়টি স্যার অবতারণা করলাম স্যার, যারা সুবিধা বঞ্চিত রয়েছে বা তাদেরকে স্যার আমরা সামাজিক বেষ্টনীর আওতায় নিয়ে এসেছি, তাদেরকে স্যার একটি আইডেন্টিটি কার্ড স্যার দেওয়া যায় কিনা। ধন্যবাদ শুভ। যে বাজেটের এই মানে বাজেট আলোচনার এই প্রাক্কালে আমি সর্বশেষ যে কথাগুলো বলবো, 1 নম্বরে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন অর্থনীতি থেকে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জিডিপির 3.6% প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, এবং এটা 18টি প্যাকেজের মধ্য দিয়ে 1,01,117 কোটি টাকা। এই যে প্যাকেজগুলো, ওই যে কথা আজমল স্যার বললেন যে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ততা হলো গত মার্চ থেকে, তাই না? মার্চ থেকে ক্ষতিগ্রস্ততার মুখোমুখি। তাই এখন আপনি যদি এই 3 মাসকে স্লোগান করে, শিরোনাম করে আমার ক্ষতিগ্রস্ততার হিসেব করতে থাকেন বা আমরা করতে থাকি, তাহলে তো হবে না। দীর্ঘদিন যাদের উৎপাদন চলছে, তাদের আয় চলছে, তাদের কানাডা এবং মালয়েশিয়ায় যাদের বাড়িঘর সেকেন্ড হোম হিসেবে রয়েছে, সেই বিষয়গুলোকে কেন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয় না, এবং সেটা আইনি কাঠামো এবং প্লাস রেভিনিউ কাঠামোর মধ্যে নিয়ে আসা দরকার। তাদের প্রণোদনাও দেব। বাংলাদেশের কৃষি খাতকে, শিল্প খাতকে, মূলত শিল্প খাতকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম প্রণোদনা দিয়েছেন কিন্তু শিল্প খাত, এবং সেটা হলো যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সমূহের জন্য বিশেষ তহবিল বরাদ্দের জন্য 5,000 কোটি টাকা ঘোষণা করেছে। এই যে ঘোষণা এবং তৎপরবর্তীতে এই যে বললাম যে 1,01,117, এর মধ্যে শিল্প খাত ভিত্তিক অনেক প্রণোদনার সুবিধা রয়েছে। তো আমরা তাদেরকে, যেমনটা আমাদের শিল্পপতি বা শিল্প খাতের যে ব্যক্তিত্বরা রয়েছেন, দেশটাকে তারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের শ্রদ্ধা জানাই, এবং তাদের ভূমিকার কারণেই আমরা দেশ এগুচ্ছে।
আবার এই করোনাকালীন সময় আমরা কিন্তু তাদের ভূমিকাটাই মানে প্রবল আকারে চাই, কারণ তাদের কথা বারবার চলে এসছে। কর্পোরেট মানবিকতা, আমি কালকেও বলেছি যে কর্পোরেট মানবিকতার জায়গা বাংলাদেশে ওই বসুন্ধরা গ্রুপ একটা হসপিটাল করলো, এর বাইরে আমরা ব্যাপকভাবে কিন্তু লক্ষ্য করিনি। কেন চিটাগাং এর ভেন্টিলেটর থাকবে না? এক শিল্পপতি একটা ভেন্টিলেটর দুই ভাইকে দিয়ে একটা খুলে নিয়ে আরেকজনকে দেওয়া হবে, এই অমানবিক পরিস্থিতি কেন তৈরি হবে? হ্যাঁ, বাংলাদেশের প্রতিটি আমাদের বরিশাল বিভাগ ভিত্তিক কটা আইসিইউ বেড আছে? বরিশালে ভেন্টিলেটর কটা আছে? 10টি মাত্র। কেন বরিশালে আমরা 100টি ভেন্টিলেটর কেনার মতো আর্থিক সক্ষম লোক আমরা আছি না? তো সুতরাং আমার এই মানবিক কর্পোরেট মানবিকতাকে আমি কোনো মানে করে এগিয়ে আসার জন্য বলবো। সরকারের সাথে সাথে সরকার চেষ্টা করছেন। আমি বাজেটের বিষয়ে এখন আসবো। যে কথা ওই যে সোশ্যাল সেফটি নেটের কথা বলা হয়েছে, যত দেশ যত উন্নত হবে, আমরা 70-এর দশক এবং 80-র দশকে দেখেছি যে আমাদের এত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এত প্যাকেজ ছিল না। আজমান স্যার ছোটবেলায় কি এত কিছু দেখেছেন যে এত ভাতা দেওয়া হয়? আমরা শুনেছি যে ইউরোপে বেকার ভাতা দিতে হতো। আমরা ছাত্র জীবনে তখন ভেবেছিলাম যে হ্যাঁ আমরা চলে যাই সেখানে, আর কিছু না হলেও চাকরি না পেলে একটা বেকার ভাতা পাবো। আজকে বাংলাদেশ কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে, এবং এই ধাবিত হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে বলে। এই আর্থিক সক্ষমতা, সবচেয়ে বিরুদ্ধবাদী লোকটাও বলবে যে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে। এবং আমরা যে আমাদের সাকসেস স্টোরির কথা বলছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা, তো যাই হোক, আমাদের এই যে প্রণোদনা দেওয়ার সক্ষমতার ক্ষেত্রে ম্যানেজমেন্ট একটা বিশাল বিষয়। আমি ত্রাণ দেব, ত্রাণের ব্যবস্থাপনা কি হবে, তার কৌশল কি হবে, এগুলো নিয়ে কিন্তু একটু কাজ করতে হবে। এই ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি স্তরে স্তরে যে জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, যে অফিসার কর্মকর্তা রাষ্ট্রের আছে, জড়ানো আছে, তাদেরকে মানে এমন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে যে যেন ওই যে স্বচ্ছতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নষ্ট করে দিতে হবে। সেই ক্ষেত্রেই ওই যে আইডি কার্ড, যে নিরাপত্তা বেষ্টনী, কিংবা এই হেলিকপ্টার মানি, এই যে নগদ অর্থ যেটা কানাডাতে দিয়েছে, আমেরিকাতে দিচ্ছে, এটাকে বলে হেলিকপ্টার মানি। হেলিকপ্টার থেকে টাকা ফেলে দেওয়া হয়, ওইটা জনগণ তুলে নেয় তার পারচেজিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য। বাংলাদেশে তো মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ লোককে ওরকম ওই অর্থে ওইভাবে ওই যে দিয়েছেন, তার আইডি কার্ডের মাধ্যমে তাকে বিকাশ করে 2500 টাকা করে দিয়েছেন। এই যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা ত্রাণের বিষয়ে উল্লেখযোগ্য ঘটনা। যদি মানে সুষম বন্টন না হয়, ত্রাণের বন্টনটা যদি সুষম না হয়, তাহলে দেখা যাবে স্বজনপ্রীতি হবে, এককেন্দ্রিকতা তৈরি হবে, মাস পিপলরা এটা থেকে সুবিধা পাবেন। এই জন্য তোমার এই প্রস্তাবটি আমি করছি। আর বাজেটের বিষয়ে আমার সর্বশেষ কথা হলো যে বাজেট মাননীয় সরকার দেশ যা চেষ্টা করবেন, যেভাবে বাজেট দেবেন, আমরা সেই আলোচনায় করব, যে কারণ অর্থনৈতিক শক্তির উপর ভিত্তি করে সরকার বাজেট উপস্থাপন করবেন। কিন্তু যেটা বরাদ্দ থাকবে, সেই বরাদ্দের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে এটা সরকার জানেন, একটা প্রজেক্ট যখন পাস হয়, সেই প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে বিদেশ ভ্রমণ থাকে, বিদেশের যারা অ্যাডভাইজার থাকেন তাদের বেতন ধরা থাকে, ডলারে তাদের বেতন দেওয়া হয়। এই যে প্রত্যেকটা প্রজেক্টে এডিবির যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টে যে এই যে অনুৎপাদনশীল যে ব্যয়গুলো, এই ব্যয়গুলো যদি কাটছাট করা হয়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি প্রজেক্ট থেকে 20% 30% ব্যয় সাশ্রয় করা যায়। এইগুলো যদি সরকার মহোদয় এগুলো যদি খেয়াল করেন, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা ব্যয় কমিয়ে নিয়ে আসতে পারবো। এটা একটা বিষয়। অনুৎপাদনশীল খাতের যে ব্যয়টা, এটা এই ক্ষেত্রে এবারে আগামী বাজেটের জন্য আমার যে সরকারের যে মেগা প্রজেক্টগুলো আছে, এগুলোর জনগুরুত্বপূর্ণ যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোকে বেগবান রেখে, এগুলোকে রেখে আমার যে প্রজেক্টগুলো যে আগামী 2 বছর 1 বছর না করলে নয়, সেই প্রজেক্টগুলোকে অফ করে দিয়ে আমরা এই যেটা জনগুরুত্বপূর্ণ, যেটা স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এবং এই খাতগুলোকে, পরিবেশ কিংবা এই খাতগুলোকে, কৃষি খাত, এই খাতগুলোকে এমফেসিস দিয়ে প্রজেক্ট নির্ধারণ করা, এটা একটা। আরেকটা যে এখন যদিও বাজেট প্রণয়ন হয়ে গেছে, যে বাংলাদেশের বাজেটের যে রূপরেখা, যদিও আমরা ওই যে মাননীয় অর্থ মন্ত্রণালয় একটা ওয়েবসাইটে দেখেছি যে প্রতি বছর এটা অর্থমন্ত্রী মহোদয় করে থাকেন, বিভিন্ন গ্রুপের সাথে আলোচনা করে থাকেন, এটা জাতীয় সংসদের জনগণের প্রতিনিধির সাথে আলোচনা হয়। কিন্তু আমি বলি যে এই বাজেটটি যদি স্থানীয় সরকার থেকে উঠে আসে, যে গ্রাম থেকে উঠে আসে, গ্রাম পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, তারপরে যদি উপর থেকে এই যে নিড বেসিস প্রায়োরিটিটা, অগ্রাধিকারটা যদি জনগণের হয়, জন অংশগ্রহণের মধ্য থেকে যদি প্রজেক্টটি চাহিদা তৈরি হয়, তাহলে সেই প্রজেক্টটি কিন্তু মানে বেশি জনগণ উপকার ভোগ করবে। এটা একটা। আরেকটা হচ্ছে যেটা আজমত স্যার বলেছিলেন, যে বরাদ্দটাই হোক না কেন, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, ব্যয়ের যে গুণগত মান, এইটা একটা হলো ব্যয় ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে ব্যয়ের গুণগত মান।
এইটাকে কিন্তু সুনির্দিষ্টভাবে ওই যেটা তুমি বললা যে সুশাসনের মাধ্যমে কিন্তু এটা নিশ্চিত করতে হবে, এটার জবাবদিহিতা থাকতে হবে, কাঠামো থাকতে হবে। আরেকটা হলো করোনাকালীন এই সময় থেকে অতিক্রমের একটা কি করে এই সময় মানে এই বাস্তবতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এটার একটা অ্যাকশন প্ল্যান বা এই অ্যাকশনে এক্সিট প্ল্যান আমার থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্যনীতিটা দীর্ঘ বোধহয় 16 সালে বা 18 সালে স্বাস্থ্যনীতি হয়েছে, বা বিগত আমার এখন একটা ইম্পর্টেন্টলি এই মহামারীর এই বাস্তবতা ঘিরে কিন্তু বাংলাদেশে এখন একটা স্বাস্থ্যনীতি হেলথ পলিসি দরকার, যে হেলথ পলিসির মাধ্যমে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব। আরেক মানে ইম্পর্টেন্টলি আরেকটি জায়গা হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প, এসএমইর কথা বলেছেন আজমল স্যার। চায়নার একটা উদাহরণ দিয়ে বলি যে প্রতিটি ঘর কিন্তু কৃষির অর্থনৈতিক কেন্দ্র, প্রতিটি ঘর, সেখানে হাতে হাতে উৎপাদন হচ্ছে, হাতে হাতে আলপিন উৎপাদন করতেছে, হাতে হাতে ওই স্টাপলার পিন উৎপাদন করতেছে, খেলনা উৎপাদন করছে, সেগুলোই কিন্তু আমরা বাংলাদেশে ব্যবহার করছি। বাংলাদেশের এই যে এখন 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 যে করোনাকালীন সময় মানুষ ঘরে ছিল, এই 2.5 মাসে কিন্তু অনলাইন ওই যে আউটসোর্সিং এর অনলাইন ট্রেনিং হতে পারতো। এই 2.5 মাসে আমাদের অনেক প্রশিক্ষণ হতে পারতো, কি করে যে আমরা ছোটখাটো কাজ করব, সে প্রশিক্ষণগুলো আমরা ইয়াংরা আমরা সবাই কিন্তু সেই ট্রেনিং ঘরে বসেই করতে পারতাম। এই কারণে আমরা বলবো যে এখন কৃষির সাথে সাথে ক্ষুদ্র এবং কুটির শিল্প এবং কৃষির যে উপখাতগুলো, এইগুলোকে এমফেসিস করতে হবে। এবং সর্বশেষ যে কথা বেড়ে যায়, বললাম যে সর্বশেষ কথা, অর্থনৈতিক যে কেন্দ্রভূমি ঢাকা, ওই ঢাকা যে একমাত্র অর্থনৈতিক কেন্দ্র, এই অভ্যেসটি, এই সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি থেকে পরিহার করতে হবে। কারণ এই যে ঈদ হলেই যে লক্ষ লক্ষ লোক ঢাকায় চলে যাবে আর ঈদ ছুটি হলে বাড়ি চলে আসবে, না। বরিশাল অর্থনৈতিক কেন্দ্র, ওই যে সংবিধানের যে ধারার কথা আমি বলেছিলাম যে প্রজাতন্ত্রের সর্বত্র উন্নয়নের সমান স্তর অর্জন করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা করবে, এটা হলো সাংবিধানিক কমিটমেন্ট। যদি চট্টগ্রাম একটা উৎপাদন কেন্দ্র হতো, অর্থনৈতিক কেন্দ্র হতো, ঢাকা হতো, রাজশাহী হতো, রংপুর হতো, সিলেট হতো, কুমিল্লা হতো, বরিশাল হতো, তাহলে এই মানুষগুলো ওরকম স্রোতের মতো এরকম আউট মাইগ্রেশন মানে অভ্যন্তরীণ মাইগ্রেটেড হতো না, তাতে এই স্বাস্থ্য ঝুঁকির এই সমস্যাটাও কিন্তু ওরকম তৈরি হতো না। তো সুতরাং ওই ডাইভার্সিফিকেশন, অর্থনীতির বৈচিত্র্য, সেটা শুধু কৃষিতে না, সেটা শুধু রপ্তানিতে না, সেটা অর্থনীতির উৎপাদনে না, সেটা উৎপাদন কোথায় হবে সেই ক্ষেত্রেও অর্থনৈতিক এবং অর্থনৈতিক দুটি অনেক ক্ষেত্রেই কিন্তু এই ডাইভার্সিফিকেশন প্রয়োজন। এই কথা বললাম। এবং আমরা মনে করি যে সরকার একটা ভালো বাজেট উপস্থাপন করবেন, সেখানে আমরা আমাদের জনগণের দায়বদ্ধতা আমরা উপস্থাপন করব। সরকারের সাথে সাথে আমরা স্থানীয় সরকার, জনগণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা কাজ করব। এবং আমরা এই করোনার এই স্বাস্থ্য ঝুঁকির সর্বশেষ কথাটি হচ্ছে মাস্ক পরাটা এই বাজেটে প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আমি বলবো যে জনগণকে একটি মাস্ক সরকারের পক্ষ থেকে এটা দেয়া হোক। এবং মাস্ক আজকেই আমি প্রত্যাশা করবো যে উইদিন শর্ট টাইম মাস্ক বাধ্যতামূলক, বাইরে মাস্ক বাধ্যতামূলক, এই হিসেবে একটা আদেশ জারি হোক। কারণ স্বাস্থ্যবিধি ছাড়া অর্থনীতিকে ওই যে অ্যাডাপ্টেড করতে হবে, করোনার সাথে বসবাস করতে হবে, এখন যে সময় এসছে। সুতরাং করোনার সাথে বসবাস করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। আমরা সেই স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতিতে এগিয়ে যাব, শিক্ষায় এগিয়ে যাব। সবাই ভালো থাকুক, ভালো বাজেট হোক, এই প্রত্যাশা করছি। আমার সহ আলোচক জনাব মোহাম্মদ আজমল স্যার অত্যন্ত প্রাজ্ঞজন, যারা অডিয়েন্সে ছিলেন, আমাদের মতো আমার মতো কম জানা লোকের চেয়ে অনেক বেশি জানার লোক অডিয়েন্সে ছিলেন, তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে আয়োজক বিডিএ বরিশাল ডিবেটিং অ্যাসোসিয়েশন, তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সংগঠনকে ধন্যবাদ। এবং ডিবেটিং এর যে ছেলেপেলেরা আছো, তোমরা বিতর্ক করো, সংলাপ করো, আয়োজন করো, এবং শুভকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে। স্যার হচ্ছে একটি বিষয় স্যার, আমাদের তো আলোচনার স্যার অনেক বিস্তর, স্যার আপনাদের অনেক মূল্যবান সময় স্যার আপনারা এখানে ইনভেস্ট করেছেন, এবং অনেকে স্যার যারা অর্থনীতির শিক্ষার্থী রয়েছে তারাও স্যার অনলাইনে দেখেছে, দেশ বিদেশ থেকে স্যার অনেকে দেখেছে, আমি দেখেছি অনেক বিদেশি রয়েছে, অনেক শিক্ষক মন্ডলী রয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের জাহিদুল ইসলাম স্যারও হচ্ছে যুক্ত হয়েছেন, অনেকেই স্যার দেখছেন। কিন্তু স্যার আমাদের আরেকটি মনে হয় পর্ব করতে হবে, যদি স্যার আপনারা সম্মতি জ্ঞাপন করেন। স্যার আমাদের যে স্বাস্থ্য খাত,
তারপর হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর, এবং হচ্ছে গিয়ে স্যার আমরা যে জেলা ভিত্তিক বা আমাদের যে আমরা যেহেতু কথা বলবো সেই বাজেটে যদি স্যার আমাদের বরিশালের জন্য কিছু থাকে, আপনি যেটি বললেন স্যার জেলা ব্র্যান্ডিং এর একটি বিষয় চলে এসেছিল, A2I প্রজেক্টের একটা অংশ ছিল সেটি, এবং সেই প্রত্যেকটা জেলার যে প্রত্যেকটা ঐতিহ্য রয়েছে সেগুলোকে যদি সংরক্ষণ করে একটি শিল্পাঞ্চল গড়া যায়, এই সব বিষয়ে স্যার একটি আলোচনা আমরা করতে চাই, যদি স্যার আপনারা সময় দেন। না, আলোচনার তো জায়গা আছে, ক্যানভাসটা তো অনেক বিশাল। ওই যে রেমিটেন্স সম্পর্কে কথা বলা হলো না, জি তারপর স্যার। অনেক জায়গাগুলো আছে। আমি আছি, আমি কথা বলতে চাই আর কি, বেশি কথা বলাই দরকার, কথা জি বলাই স্যার, দরকার, আমি শোনাও আমি দরকার। হচ্ছে কি আছে বাজেটের আগেই, বাজেট ঘোষণার আগেই স্যার হচ্ছে কি যে আমরা আরেকটি বাজেট আলোচনা স্যার করতে চাই, প্রাক বাজেট আলোচনা, যে খাতগুলো রয়ে গেল যদি স্যার এর মাঝে অনেকে যে ইতিবাচক ভাবে শুনে এবং আমাদের জন্য যদি একটি বরাদ্দ থাকে বা নীতি নির্ধারণ পর্যায়ে তারা যদি আমাদের এই বক্তব্য শুনে যদি তারা ইতিবাচক ভাবে সাড়া দেয়, সেটি হচ্ছে এই অঞ্চল উপকৃত হবে, এবং সেই প্রত্যাশাটিও স্যার আমাদের থাকবে। এবং সম্মানিত ভিউয়ার্স যারা হচ্ছে বরিশাল ডিবিটা স্টেশনের পেজ থেকে কেমন চাই করোনা সময়ের বাজেট যেটি দেখলেন, এবং আমাদের সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান খান, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, সরকারি পর্যটন কলেজ বরিশাল, এবং আরেকজন ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আজমল হোসেন, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল। সম্মানিত যারা কর্মক্ষেত্রে রয়েছেন, আগামী রোববার থেকেই আমাদের কর্মচাঞ্চল্য বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে সরকার ঘোষিত যে 13টি স্বাস্থ্য বিধি মেনে অফিস, ফ্যাক্টরি এবং শিল্পাঞ্চল খোলা, সেটির প্রতি আমরা সবাই শ্রদ্ধা রাখবো এবং সেটিকে আমরা মেনে চলবো, এবং স্বাস্থ্য বিধি মেনে আমরা হচ্ছে যথাযথ কাজে যোগদান করব। এবং সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে সবাই আমরা যেন একে অপরকে সহযোগিতা করি, করোনা রোগী কোনো ঘৃণার পাত্র নয়, আমরা যেন সবাইকে সহযোগিতা করি এবং তাকে আমরা মানসিক শক্তি যোগাই। তারা কারো আমাদের ভাই, কারো আমাদের বোন, কারো আমাদের মুরব্বী, কারো আমাদের অগ্রজ, কারো আমাদের অনুজ। আর আরেকটি বিষয় বলবো, প্রত্যেকেই চায় নিজে সচেতন থাকতে, নিজে সুস্থ থাকতে এবং নিজে সুরক্ষিত থাকতে। অনেকে সুরক্ষা সামগ্রী ব্যবহার করে পথে ঘাটে চলে, অনেককে দেখেছি আমরা সেটাকে নিয়ে বিদ্রুপ করতে। অনুরোধ, এই কাজটি কেউ করবেন না, এবং হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকে স্বাস্থ্য সচেতন থাকবো এবং আগামী নতুন ভোরের প্রত্যাশায় আজকে এখানেই সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মেহেদী হাসান শুভ, মহাসচিব বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশন, আপনাদের সাথে ছিলাম, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।